ডাক্তার সাহেব, আমার চাকরিটা কি হবে? তোমাকে টাকা দিতে হবে চাকরির জন্য। স্যার, আমি গরিব মানুষ, আমি টাকা কই পাবো? আমাদের অভাবের সংসার। স্যার, কত টাকা লাগবে? তুমি যেহেতু গরিব মানুষ আর আমারও তোমাকে পছন্দ হয়েছে, তাই তুমি 50,000 টাকা দিলেই চলবে। আমি এত টাকা কই পাবো? কিছুটা কমিয়ে দেন স্যার। আমি এর নিচে পারবো না। যদি দিতে পারো তাহলে কাল থেকে জয়েন করতে পারো। আর তোমার বেতন হবে 20,000+। উপরি কামাই তো আছেই। আর সব থেকে বড় কথা হলো এত বড় একটা হাসপাতালে চাকরি পাইছ, এটা তোমার বড় সৌভাগ্য। কি আর করার, চাকরিটা আমার খুব দরকার, তাই কোনো মতে 50,000 টাকা জমা দিয়ে চাকরিটা নিলাম। আর ঘুষ না দিয়ে উপায় নেই, কারণ ঘুষ ছাড়া কারো চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য অনেক লোক আছে যারা অনেক টাকা ঘুষ দিতে প্রস্তুত। সেখানে আমি যদি ঘুষ না দিই, তাহলে ওদের মধ্যে একজন চাকরিটা পেয়ে যাবে, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরিটা নিলাম। আপনাদের পরিচয় দিই, আমি ইসরাফিল তালুকদার। আমার পরিবারে শুধু আমি আর আমার মা আছি। এটা শুধু গল্পেই, বাস্তবে না। বাস্তবে আমার আব্বু আম্মু, বড় একটা মিষ্টি আপু আছে, তার বিয়ে হয়ে গেছে। বাকিটা গল্পেই জানতে পারবেন। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আজ ক্লান্ত লাগতেছে, তাই একটু ঘুমিয়ে নিলাম। ও, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এতক্ষণ কিসের চাকরির কথা বলতাম, তাহলে শুনুন। আজ বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল মরিয়ম প্রাইভেট হাসপাতালে কিছু ওয়ার্ড বয় পোস্ট লোক নেবে। আমিও সেই পোস্টে চাকরি করার জন্য আবেদন করেছিলাম। আজ ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর ডাক্তারে আমার কাগজপত্র দেখে তার পছন্দ হয়, যার কারণে উপরের কথাগুলো আমার সাথে ডাক্তারের মাঝে হয়। এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠলাম, তারপর সারাটা বিকেল বাহিরে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম। আমি প্রায় বিকেলে বাহিরে ঘোরাঘুরি করি। রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কেননা কাল থেকে আমাকে নতুন চাকরিতে জয়েন করতে হবে। আর প্রথম দিন কোনোভাবে দেরি করা যাবে না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগ্য ভালো বলে তাড়াতাড়ি একটা সিএনজি পাই, আর সেই সিএনজিতে চড়েই হাসপাতালে চলে যাই। তারপর হাসপাতালে গিয়ে সবার সাথে পরিচিত হই, আর আমার কি কাজ সব শিখতে থাকি। আজকে প্রথম দিন, তাই বিকেলেই আমাকে ছুটি দিয়ে দিল। আমি বাসায় চলে আসলাম আর ফ্রেশ হতে চলে গেলাম। আপনারা অনেকেই বলবেন আমার আম্মুর কথা কেন বলি না। আসলে আমি আর আম্মু দুজনে আলাদা থাকি, তাই এখন আর আম্মুর কথা বলতেছি না। ফ্রেশ হয়ে আজও বিকেলে বাইরে ঘুরতে গেলাম। সারা বিকেল ঘোরাঘুরি করে রাতে বাড়িতে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যথারীতি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে গিয়ে শুনতে পেলাম আজ নাকি হাসপাতালের নতুন একজন মহিলা ডাক্তার জয়েন করবেন। উনি নাকি বিদেশ থেকে ডক্টরি পড়ে আসছেন। উনি আগে বিদেশেই ডাক্তারি করতেন, বলতে উনি কয়েক বছর যাবৎ বিদেশে ডাক্তারি করেছেন। তিনি জন্মসূত্রে বাংলাদেশি, তার বাবা মা বাংলাদেশে থাকে। তার বাবা মায়ের কথায় তিনি বিদেশের ডক্টরি ছেড়ে বাংলাদেশে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার বাবা মায়ের কথা হলো, আমার মেয়ে বেশ কয়েক বছর যাবৎ বিদেশে ডাক্তারি করেছে, আমাদের ছেড়ে অনেক দূরে থেকেছে। এখন আর বিদেশে ডাক্তারি করার দরকার নাই, বাংলাদেশে করলেই চলবে। তাই তিনি আমাদের হাসপাতালে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আগেই জেনেছেন আমি যে হাসপাতালে চাকরি করি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল, মরিয়ম প্রাইভেট হাসপাতাল। এটা নাকি তার ছেলে তার জন্য করেছে, অথচ আজ পর্যন্ত কেউ তার ছেলেকে দেখেনি। তো কিছুক্ষণের মধ্যেই মহিলা ডাক্তারটি হাসপাতালে প্রবেশ করল। আমি ডাক্তারনিকে দেখে হা করে তাকিয়ে আছি। এত সুন্দরী মানুষ কিভাবে হয়? আমি ডাক্তারনির উপর ক্রাশ খাইছি। কি আজব ব্যাপার না? যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই, সেই ছেলে ডাক্তারনির উপর ক্রাশ খায়, ভাবা যায়? ও, আপনাদের তো ডাক্তারনির পরিচয় দিলাম না। ডাক্তারনির নাম মেঘা, দেখতে মাশাআল্লাহ অপূর্ব সুন্দরী, যে কেউ দেখলে ক্রাশ খাবে। তো ডাক্তারনি সে সবার সাথে পরিচিত হয়ে নিল, সাথে আমার পরিচয় জানল। আর আল্লাহর কি রহমত, আমাকে ডাক্তারনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় করা হলো। আজকে ডাক্তারনির প্রথম দিন, তাই আজকে কিছুক্ষণ থেকে তারপর ডাক্তারনি নিজের বাসায় চলে গেল। আর আমি সারাক্ষণ অন্যান্য ডাক্তারের কথা মতো
সব কাজ করতে থাকলাম। সাধারণত ওয়ার্ড বয়রা যেগুলো করে। কাল থেকে আর অন্যান্য ডাক্তারের কথা মতো কাজ করতে হবে না। আজই শেষ দিন। কাল থেকে আমি আমার ডাক্তারনির কথা মতো কাজ করব। সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসলাম। বাড়িতে এসে গোসল করে রান্না করে রাতের খাবার খেলাম। সারাদিন পরিশ্রম করায় শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল, তাই খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সকাল 5টায় ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে দেখি আমার ক্রাশ মানে ডাক্তারনি কেবল হাসপাতালে আসতেছে। দেখি মনটা জুড়িয়ে গেল। উনি ওনার কেবিনে গেল, আমিও ওনার সাথে সাথে ওনার কেবিনে গেলাম, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়। সবসময় ওনার সাথেই থাকতে হবে। তো উনি চললেন রোগী দেখতে, আমিও তার সাথে সাথে চললাম। অনেকক্ষণ রোগী দেখল, আর যত কাজ আছে সেগুলো আমিই করলাম। দুপুরের খাবার আজ আনতে মনে নেই, তাই খাওয়ার জন্য পাশের একটা হোটেলে গেলাম। যাওয়ার পথে দেখি এক বৃদ্ধা এক লোকের কাছে খাওয়ানোর জন্য টাকা চাইছেন, কিন্তু লোকটা দিচ্ছে না। আমি এগিয়ে গিয়ে বৃদ্ধাকে নিয়ে একটা হোটেলে গেলাম আর তাকে পেট ভরে খাওয়ালাম, সাথে আমার দুপুরের খাবারটাও খেলাম। তারপর আমার কাছে কিছু টাকা ছিল, তাই বৃদ্ধাকে দিয়ে হাসপাতালে চলে আসলাম। অবশ্য বৃদ্ধাকে আমার জন্য মন ভরে দোয়া করে দিছে। আমরা অনেকেই আছি, বিভিন্নভাবে টাকা খরচ করে থাকি, অথচ কোনো অসহায় টাকা চাইলে তাকে টাকা দেওয়ার পরিবর্তে অপমান করি, অনেক সময় গায়েও হাত তুলি। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, লোকটি অসহায় বলেই তো আপনার কাছে টাকা চায়। আপনি কোনো হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে ওয়েটারকে বকশিস দেন, তাদের এগুলো না দিয়ে একজন অসহায়কে দেখবেন। অসহায়টি আপনার জন্য মন ভরে দোয়া করবে। কখন কার দোয়া কোথায় কাজে লাগে বলা যায় না। এখন থেকে সবাই চেষ্টা করবেন অসহায়কে সাহায্য করতে। এবার গল্পে ফেরা যাক। আমি যে এগুলো করতাম তা ঠিকই লক্ষ্য করেছি আমাদের ডাক্তারনি মেঘা। অবশ্যই এটা আমি জানতাম না, মেঘার কেবিনের জানালার ধারে তার কেবিন থেকে বাহিরের সবকিছুই দেখা যায়, আর হোটেলটাও তার জানালা বরাবর। মেঘা এগুলো দেখে ভাবি এই ওয়ার্ড বয়টা অন্য সবার থেকে আলাদা, যেখানে অন্য সকল ওয়ার্ড বয় টাকার বিনিময়ে কাজ করে। মানে বোঝাতে চাইছি যে আপনি যদি ওয়ার্ড বয়কে টাকা দেন তাহলে আপনার কাজটা সবার আগে করে দেবে। সেখানে এই ওয়ার্ড বয়টা বিনা স্বার্থে একটা বৃদ্ধকে সাহায্য করলো। ওয়ার্ড বয়টা তো ভেরি ইন্টারেস্টিং। আমি আমার মতো সারা বেলা কাজ করে সন্ধ্যায় বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে রান্না বাড়া করে খেয়ে আমি ঘুমোতে যাব। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে আমি চমকে উঠি, কেননা যে ফোন দিছে সে আর কেউ না, সে হলো। ফোনের দিকে তাকিয়ে দেখে আমার আম্মু ফোন দিছে। অনেকদিন ধরে আম্মুর সাথে কথা বলা হয় না, আর অনেকদিন হলো আম্মুর কাছ থেকে দূরে আছি, তাই আম্মু ফোন দিছে। হাজার হলেও মায়ের মন বলে কথা। সন্তান মাকে ফুলে গেলেও মা কখনো সন্তানকে ফোলে না, এটাই মায়ের ভালোবাসা। সন্তান যদি খারাপ পথেও যায় বা হাজারো পাপ করে, তারপরও মা সন্তানকে ছাড়ে না, বরং আল্লাহর কাছে দোয়া করে যাতে সন্তানকে হেদায়েত প্রাপ্ত হয়ে সঠিক রাস্তায় ফিরে আসে। এটাই প্রকৃত মায়ের প্রকৃত ভালোবাসা। প্রকৃত মা কেন বললাম, তার কারণ হলো কিছু কিছু মা আছে যারা লোভে পড়ে সন্তানকে ছেড়ে অন্যের সাথে চলে যায়। আমি এমন মা জাতিকে তীব্র নিন্দা জানাই। সে অনেক কথাই বললাম, এবার গল্পে ফেরা যাক। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোমার শরীর ঠিক আছে তো? আর ওষুধ নিয়মিত খাও তো? হ্যাঁ, আর ওষুধ ঠিক মতোই খাই। তুই তো আমার খোঁজই নিস না। কবে বাসায় আসবি? আম্মু, আমি খুব ব্যস্ত ছিলাম, এই খোঁজ নিতে পারি নাই। ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই বাড়িতে যাব। এখন অনেক রাত হয়েছে, খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, নয়তো আবার শরীর খারাপ করবে। ওকে, আর তুই সাবধানে থাকিস। ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কেননা সারাদিন পরিশ্রম করার কারণে রাত জাগতে মন চায় না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে পৌঁছে শুনতে পেলাম আচ্ছা আবার নাকি আরেকজন নামকরা ডাক্তার আসবে। উনিও নাকি একজন মেয়ে, আর সবচেয়ে বড় কথা ওনার বাবা খুব নামকরা ও খুব প্রভাবশালী একজন ব্যক্তি। বাংলাদেশে তার প্রচুর ক্ষমতা।
ডাক্তারটির নাম মুনতাহা, দেখতে মাশাআল্লাহ, তবে ডাক্তার মেঘার মতো অপূর্ব সুন্দরী নয়। উনি আসার পরে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করল, সাথে আমিও ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। তবে ওনার অবস্থা দেখে বুঝলাম উনি ছেলে ওয়ার্ড বয়দের দেখতে পারে না। না দেখতে পারলে আমার কি, আমি তো ডাক্তার মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। ওনার দেখা না দেখাতে কোনো কিছু যায় আসে না। উনি ফুল দিয়ে ভেতরে চলে গেল, আমিও গেলাম ডক্টর মেঘার চেম্বারে, কেননা আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। ভেতরে আসতে পারি ম্যাম? আরে ইশরাফিল, আপনি? হ্যাঁ, ভেতরে আসেন। আর কিছু বলবেন? ধন্যবাদ ম্যাম। বলছিলাম কি ম্যাম, এখন তো রোগী দেখতে যাওয়ার টাইম, চলেন রোগীগুলো দেখে আসি। ও হ্যাঁ, চলেন দেখে আসি। তারপর আমি আর মেঘা ম্যাম চললাম রোগী দেখতে। মেঘা ম্যাম রোগী দেখতেছি আর আমি তাকে বিভিন্নভাবে সাহায্য করতেছি। এক পর্যায়ে এক রোগীর দিকে চোখ গেল, দেখলাম রোগীটা খুবই বৃদ্ধ। বৃদ্ধটাকে দেখে খুব মায়া হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম বিদ্যুতের 3টি ছেলে আছে, কিন্তু কেউ তারা বিদ্যুতের খোঁজ নেয় না। এক পর্যায়ে বিদ্যুতের অসুখ ধরা পড়লে তার সন্তানেরা তাকে তাড়িয়ে দেয়। অবশেষে এক যুবক নাকি তাকে এখানে এনে চিকিৎসা করাচ্ছে। হায় রে সন্তানেরা, যাদের জন্য বাবা সারাটা জীবন কষ্ট করে গেছে, জীবনে কোনোদিন নিজের চাহিদা বা নিজে কি পড়তেছে এটা কোনোদিন খেয়াল করেনি। শুধু ভাবছে সন্তানের চাহিদা মেটাতে হবে, তাদের ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়ে গেছে। সন্তান অসুস্থ হলে কখনো বিনা চিকিৎসায় রাখেনি, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও করছে। আর সেই অকৃতজ্ঞ সন্তানেরা এই তার প্রতিদান দিল। আমরা অনেকেই এই রকমটাই করে থাকি। তবে মাথায় রাখবেন, আপনি যেমন করতেছেন ঠিক তেমনই ফল পাবেন। আর হ্যাঁ, দুনিয়াতে ওই যুবকের মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা বেঁচে আছে। যুবকটা সত্যি মহান, কেননা নিজের কোনো আত্মীয় না, অপরিচিত এক বৃদ্ধ তার সমস্ত চিকিৎসা যুবকটি করছে, যেখানে নিজের সন্তানেরা তাকে দূরে ঠেলে দিছে। আমি বিদ্যুতের সাথে ভালো মন্দ কথা বলে বিদ্যুতের জন্য কিছু ফল আনতে গেলাম, আর মেঘা ম্যাম অন্যান্য রোগীদের দেখতে গেল। আমি কিছুক্ষণের মধ্যে কয়েক কেজি ফল এনে বৃদ্ধকে দিয়ে চলে আসলাম মেঘা ম্যামের কাছে। তারপর অন্যান্য রোগী দেখে দুপুরে খাবার সময় হলো, তাই চলে গেলাম। দুপুরের খাবার খেয়ে আর ওইদিকে ডক্টর মুনতাহা অনেক আগেই চলে গেছে, কেননা আজকে তার প্রথম দিন। দুপুরের খাবার খেয়ে যাইতে নিছি, তখন ঘটনা ঘটলার ঝামেলা। ডক্টর মেঘা আজ দুপুরে খাবার আনতে ভুলে গেছে। সে বাহিরের খাবার খেতে পারে না, এখন কি উপায়? অবশেষে আমার বাড়ি থেকে আনা খাবারগুলো মেঘা ম্যামকে দিলাম। আজ বাড়ি থেকে আসার সময় নিজে গরুর গোশত রান্না করে নিয়ে আসছি। আমি তো বাইরের খাবার খেতে পারি, উনি তো আবার বাহিরের খাবার খেতে পারেন না, তাই দিলাম। অবশ্য আমার ক্রাশই তো খাবে, অন্য কেউ তার না। আমার সামনে আমার ক্রাশ না খেয়ে থাকবে, এটাকে আমি মেনে নিতে পারি? কখনোই না, কখনোই না। তো মেঘা ম্যামকে দেওয়ার পর মেঘা ম্যাম বলতো, আপনার খাবার আমাকে দিচ্ছেন কেন? আপনি কি খাবেন? আপনি তো খাবার আনতে ভুলে গেছেন। আর বিশেষ কথা হলো, আপনি বাহিরের খাবার খেতে পারেন না, আমি তো বাহিরের খাবার খেতে পারি। আর এগুলো আমি বাসা থেকে নিজ হাতে রান্না করে আনছি, তাই আপনি এগুলো খান। আমি না হয় আজ বাহির থেকে খেয়ে নিব। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে আমি এগুলো খাবো। তবে আপনাকে আজ বাইরে খেতে হবে না। চলেন আমরা দুজনে খাবারটা ভাগ করে খাই। ঠিক আছে চলেন। তারপর দুজনে খাবারটাকে ভাগ করে খাইতে রাজি হইলাম, কেননা আজ প্রথম আমার ক্রাশের সাথে একসাথে বসে খাবো। খাওয়ার মজাই আলাদা। তো দুজনে খেতে বসলাম। খাওয়ার সময় মেঘা বলতো, ইশরাফিল সাহেব, আপনি তো খুব সুন্দর করে রান্না করতে পারেন। সত্যি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। আপনার যে বউ হবে তার সত্যি কপাল ভালো হবে। মাঝে মাঝে আপনার রান্না খেতে পারবো, তার প্রতিদিন রান্না করতে হবে না। ম্যাম আপনাকে ধন্যবাদ, তবে বউ তো আমি আপনাকেই বানাতে চাই। বললাম আস্তে করে। ইশরাফিল সাহেব, আপনি কি কিছু বললেন? না কিছু না, বললাম তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আবার রোগী দেখতে যেতে হবে। করছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাড়িতে আসলাম। তারপর গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের ন্যায় আজও ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো উঠে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম।
কিন্তু সেখানে গিয়ে দেখি বাচ্চা এক ঝামেলা। হাসপাতালে পৌঁছে দেখি আরেক ঝামেলা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ডক্টর মুনতাহাই ঝামেলাটা করতেছে। তিনি কোপ ছেলে ওয়ার্ড বয়কে দেখতে পারে না, এমনকি পুরনো নার্সগুলো তার পছন্দ না। তার চেয়ে একজন স্মার্ট সুন্দরী নার্স, তবে তার মতো সুন্দরী না, যে হবে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো সব ডক্টররা মেনে নিয়েছে আজ একটা স্মার্ট সুন্দরী নার্স নিয়োগ দেওয়া হবে। কেননা আগেই বলেছি, মুনতাহার বাবা একজন প্রভাবশালী লোক। তাছাড়া ডক্টর মুনতাহার একজন বড় মাপের ডক্টর, তারও এই হাসপাতালে থাকা দরকার। তিনি বাহিরের দেশ থেকে ডক্টরি করে আসছে, তাই সবকিছু ভেবেই নতুন একজন সুন্দরী ওই স্মার্ট নার্সের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিও হাসপাতালে পৌঁছালাম। তার অল্প কিছু সময়ের মধ্যেই ডাক্তার মেঘা হাসপাতালে প্রবেশ করল। আমিও গেলাম ওনার পেছন পেছন। তো ডক্টর মেঘার কেবিনে প্রবেশ করার পর ডাকে মেঘা আমাকে জিজ্ঞেস করে, ইশরাফিল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ইশরাফিল সাহেব, বাহিরে কি নিয়ে আলোচনা হচ্ছে? আর বললেন না ম্যাম, ওই যে নতুন ডক্টর আইছে না, ডক্টর মুনতাহা, উনি বলেছেন যে ওনার নাকি আগের নার্সগুলো পছন্দ না, তার নাকি নতুন স্মার্ট নার্স লাগবে। তাই মুনতাহার ম্যামের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট সুন্দরী নার্সের নিয়োগ দেওয়া হবে। বাহিরে তাই নিয়ে আলোচনা হচ্ছে। ও, তার জন্যই বাহিরে এত আলোচনা হচ্ছে। আচ্ছা, বাহিরে যা মনে হয় তা নিয়ে আলোচনা হোক গে। চলেন আমরা রোগী দেখতে যাই। আচ্ছা চলেন। তারপর আমি আর মেঘা ম্যাম চলে গেলাম। আমি আর মেঘা ম্যাম রোগী দেখতে লাগলাম। আর অল্প সময়ের মধ্যেই নার্স নিয়োগ শুরু হলো। অনেকেই আসছে ইন্টারভিউ দিতে, সবাই স্মার্ট। এদের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো, নাম ইরা। দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দরী। ও কিছু মুনতাহার মতো সুন্দরী না, তবে একদম মুনতাহার মনের মতো পাওয়া গেছে। ইরাকেই মুনতাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রাখা হলো। আর আজকের মতো ইরা চলে গেল। কাল থেকে ওর কাজ শুরু। ইরা চলে যাওয়ার পর ডক্টর মুনতাহা গেল রোগী দেখতে। আমি আর মেঘার রোগী দেখে দুপুর আসলাম খাওয়ার জন্য। যেই আমি আমার খাবার খেতে যেতে নিব, তখনই মেঘা বলল, ইশরাফিল সাহেব কোথায় যান? আমার খাবার খেতে যাচ্ছি। দুপুরের খাবার সময় তো হয়েছে, তাই খেতে যাচ্ছি। আপনি এখন খাবার নিয়ে এসে আমার সাথে খাবেন, আমরা দুজন একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমার ক্রাশ আমার সাথে খেতে চাইছে, আমি কি না করতে পারি? আপনারাই বলেন, শত হোক আমার ক্রাশ। তাই রাজি হয়ে খাবার আনতে চলে গেলাম। একেবারে ফ্রেশ হয়ে খাবার নিয়ে মেঘার কেবিনে আসলাম। এইদিকে মেঘাও ফ্রেশ হয়ে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসলো। আমি গিয়ে খাবার নিয়ে মেঘার পাশে বসলাম। তারপর মেঘা তার খাবার বের করে বলল, কাল তো আমি আপনার খাবার খেয়েছি, আজ আপনি আমার খাবার খান। ম্যাম, আপনি কি শোধ দিতে চাচ্ছেন? আমি কি আপনাদের শোধ করার জন্য খাইতে বলছি? সব সময় এক লাইন বেশি বোঝে। এত কষ্ট করে রান্না করলাম ওনার জন্য, আর উনি শোধের কথা বললে মুডটাই নষ্ট করে দিল। না, তবে কাল আমি আপনারে আমার খাবার খাওয়াইছি, আর আজকেই আপনি আপনার খাবার আমাকে খেতে বলছেন, তাই ভাবলাম শোধ নিতে চাইছেন। তবে আমি যেগুলো রান্না করে আনছি সেগুলোর কি হবে? এক কাজ করি, আপনি আমার খাবার খান আর আমি আপনার খাবার খাই। সত্যি বলতে কি, আমার খাবারটা খুব ভালো লেগেছে। এই সুযোগের হাতছাড়া করা যাবে না। আমার ক্রাশের হাতের রান্না কেমন তা জানার সুযোগ এসেছে। আজ না হয় কাল তো ওনার হাতের রান্না খেতেই হবে। যদিও ভালো না হয়, তবে আমাকেই তাকে ভালো রান্না শেখাতে হবে। তাই আমি খাবার বদল করে খেতে রাজি হইলাম। আচ্ছা চলেন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ বলে এক লোকমা মুখে দিলাম। রান্নাতে তো সুন্দর হয়েছে বলার বাহিরে। তাহলে আমার ক্রাশ যেমন সুন্দরী, তার রান্নাটাও অপূর্ব সুন্দর। তবে এটা মানতেই হবে, আমার ক্রাশ সব দিক থেকেই পারফেক্ট। এত সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না, সম্পূর্ণ শেষ করে ফেলেছি খেয়ে। শেষমেশ আঙ্গুল চেটে খাইছি। তাহলে বুঝেন রান্নাটা কত মজাদার হয়েছে। ইশরাফিল সাহেব বললেন না তো রান্নাটা কেমন হয়েছে? কি আর বলবো, সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ঠিক আপনার মতো। এই কথাটা বলাতে মেঘা লজ্জা পেল। থাক, আর প্রশংসা করতে হবে না, আপনার রান্নাটাও কম না।
এখন চলেন, রোগী দেখতে যেতে হবে। আচ্ছা চলেন যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে চলে গেলাম। আর ওইদিকে ডাক্তার মুনতাহার অ্যাসিস্ট্যান্ট না থাকার কারণে দুপুর পর্যন্ত রোগী দেখে ছুটি নিয়ে বাসায় চলে গেছে। আর এইদিকে আমি আর মেঘা সারা বিকাল রোগী দেখে সন্ধ্যায় বাসে এসে প্রতিদিনের মতো গোসল করে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। এমন সময় আমার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মেঘা নামে সেভ করা, তার মানে মেঘাই ফোন দিছে। আবার আপনারা বলবেন নাম্বার নিলাম কখন? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, তাই আমার নাম্বার ওনার কাছে আর ওনার নাম্বার আমার কাছে আছে। উনি আমাকে দিছে আর আমি মেঘা নামেই সেভ করে রেখেছি। ফোনটা রিসিভ করে, আসসালামু আলাইকুম মেঘা ম্যাম, কিসের জন্য ফোন দিছেন? কোনো দরকার? একটু আগেই না আপনার কাছ থেকে আসলাম, কেন ফোন দিয়েছেন? ওয়ালাইকুম সালাম। এতগুলো প্রশ্ন একেবারে করলে উত্তর কিভাবে দিব? তবে কোনো দরকার নাই, এমনি ফোন দিতে মন চাইলো, ফোন দিলাম। তারপর মেঘার সাথে 5 মিনিট কথা বলে আমি হারিয়ে গেলাম ঘুমের রাত্রি। এক ঘুমেই সকাল। প্রতিদিনের মতো যাবতীয় কাজ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে যাওয়ার পর ঘটল এক ঘটনা। পরের দিন পৌঁছে ঘটল আরেক ঘটনা। আপনারা যা মনে করেছেন তা নয়। আজ মুনতাহা কিছু করেনি, আজ করেছি ইরা। আমি তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করতেছি, আর ওইদিকে ইরাও ভেতর থেকে বাহিরে আসতেছিল। কেউ কাউকে খেয়াল করিনি, যার ফলস্বরূপ দুজনে ধাক্কা লেগে যায়। আমি তাড়াতাড়ি উঠে ওনার দিকে হাত বাড়িয়ে দিলাম এবং তাকে টেনে তুললাম আর পরিচয় জিনিসগুলো তুলে দিলাম। আপনারা হয়তো ভাবছেন এখন ইরা উঠেই আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিবে, তাই না? না, ইরা এটা করেনি, বরং দুজনেই দুজনকে সরি বলে যার যার কাজে চলে গেলাম। এখানে ইরা বুঝতে পেরেছে এখানে কারো একারই দোষ না, দোষ দুজনেরই। দুইজনের বেখেয়ালির জন্যই দুজনে ধাক্কা লেগেছে। এদিকে ডক্টর মুনতাহা অনেকক্ষণ ধরে নিজেকে চেম্বারে বসে আছে ইরার জন্য, কেননা ইরা মুনতাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নার্স। মুনতাহা ইরাকে নিয়ে রোগী দেখতে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মুনতাহার রুমে প্রবেশ করল। মুনতাহা ইরাকে জিজ্ঞেস করল, আজ তোমার এত দেরি হলো কেন? আমি আজই আগে আসছি, একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। নেক্সট টাইম থেকে যেন এমন দেরি আর না হয়, বুঝেছো? জি ম্যাম। আচ্ছা চলো এখন আমরা রোগী দেখতে চাই। ওকে চলেন। এই বলে ইরা আর মুনতাহা রোগী দেখতে চলে গেল। আর এইদিকে আমি ডক্টর মেঘার জন্য ওয়েট করতেছি, কখন উনি ওয়াশরুম থেকে বের হবে, কখন আমরা রোগী দেখতে যাব। অপেক্ষা করতে করতে 20 মিনিট পার হয়ে গেল, তাও তার বের হওয়ার নাম নাই। বুঝি না মেয়েরা ফ্রেশ হওয়ার নাম নিয়েছে কি করে, আল্লাহই ভালো জানে। না হলে এত সময় লাগে ফ্রেশ হতে? মনে হয় ফ্রেশ হওয়ার নাম করে সঙ্গে না আটা ময়দা বৈশা মাখে। আটা ময়দা মাখতে তো দেরি হয়, তাই মনে হয় মেয়েদের ফ্রেশ হতে এত দেরি লাগে। আমি সত্যিটা জানি না, আপনারা কেউ জানলে আমারে জানায়েন। অবশেষে 25 মিনিটের মাথায় মেঘা বের হলো, কিন্তু আমার ধারণা তো ঠিক হলো না। উনি তো মুখে আটা ময়দা মাখেনি, তাহলে এত সময় উনি ভেতরে কি করলো? যা মনে হয় তাই করুকা, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বের হওয়ার পরে আমি বললাম, আপনি তাহলে বের হয়েছেন ম্যাডাম? আচ্ছা চলেন তাহলে। আচ্ছা চলেন যাই। আমি আর মেঘা চলে গেলাম রোগী দেখতে। এইদিকে আমেরিকার বিখ্যাত হাসপাতালে একটা ক্রিটিক্যাল রোগী আনা হয়েছে। রোগীকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নয় রোগীকে বাঁচানো যাবে না। রোগীর অপারেশন করতে কোনো ডাক্তারই সাহস পাচ্ছে না, কেননা সামান্য পরিমাণ ভুল হলেই রোগী মারা যাবে। রোগী আমেরিকার খুব প্রভাবশালী ও প্রচুর ধনী। তাদের কাছে টাকা যেন হাতের ময়লা, যে কোনো কিছুর বিনিময়ে হলেও রোগীকে বাঁচাতে হবে। প্রয়োজনে দেশের নামকরা যত ডাক্তার আছে সবাইকে আনার ব্যবস্থা করতে বলতেছে। তারা নাকি হাসপাতালে সহ ডাক্তার আনা নেওয়ার, এমনকি ডাক্তার যত টাকা লাগে তারাই দেবে, তবু রোগীকে বাঁচানোর জন্য ডাক্তার আনতে বলতেছে। জরুরি ভিত্তিতে ওই হাসপাতালের সমস্ত ডাক্তারদের নিয়ে মিটিং ডাকা হয়েছে, যে কোথা থেকে কোন ডাক্তার আনা যায় এটা নিয়ে আলোচনা করা হবে এবং দ্রুত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। এইদিকে আমি আর মেঘা রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। আজ আর মেঘার সাথে খেলাম না, কারণ আজ আমি দুপুরে খাবার নিয়ে আসি নাই, তাই হোটেলে গিয়ে খাবো দুপুরের খাবার। হোটেলে যাওয়ার জন্য বের হয়েছি,
পেছন থেকে একটা পিচ্ছি আঙ্কেল বলে ডাক দিল। আমি পেছনে ঘুরে পিচ্ছির দিকে তাকালাম। তাকে দেখি পিচ্ছি খুবই ক্ষুধার্ত, মনে হয় 2 দিন ধরে কিছুই খায়নি। আমি পিচ্ছিটার কাছে যাওয়ার পর পিচ্ছিটা আমাকে বলল, আঙ্কেল, আমাকে কিছু টাকা দিন। আমি 2 দিন ধরে শুধু পানি খেয়ে আছি, একটা দানও ভাত খাইনি। দেখছেন, এইটুকু পিচ্ছি, তাও বলে 2 দিন ধরে না খেয়ে আছে। এই বয়সে পিচ্ছিরা খেতে চায় না বলে মা তাকে জোর করে খাওয়ায়, আর এই পিচ্ছি মাত্র পানি খেয়ে আছে। পিচ্ছির কথাটা আমার কলিজায় আঘাত করলো। আমি পিচ্ছিকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর আমার চাচা চাচিরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা মা তো আমাকে ছেড়ে চলে গিয়ে খুব সুখে আছে, কিন্তু আমি যে আর পারতাছি না। মাঝে মাঝে মনে হয় না খেয়ে বুঝি এখনই মারা যাবো। জানেন আঙ্কেল, আমি খেতে সহ্য করতে পারি না, তারপর আমাকে না খেয়ে থাকতে হয়। খাবার না পেয়ে বাধ্য হয়ে আমি পানি খেয়ে আমার ক্ষুধা মিটাই। কারো কাছে খাবার ফেলে দেয় না, বরং আমাকে মেরে তাড়িয়ে দেয়, তারপরে চায় মানুষের কাছে খাবার। যদি তারা আমাকে কিছু খাবার দেয় তাতে অত্যন্ত না হয় খেয়ে বা শুধু পানি খেয়ে থাকতে হবে না, এই আশায় আমি আবার খাবার চাই। পিচ্ছিটার কথায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। অনবরত আমার চোখ থেকে পানি পড়তে থাকলো। এই বয়সে এই পিচ্ছিটাকে কত কষ্ট করে থাকতে হয়। আর শালার পাষাণ মানুষ, পিচ্ছিটার মা বাবা মারা গেছে, তার গার্ডিয়ান হিসেবে চাচা চাচি তার ভরণ পোষণের দায়িত্ব নিবে, তা না করে তাকে তাড়িয়ে দিছে। এমন মানুষদের কি করা উচিত আপনারাই বলেন। শোনো পিচ্ছি, তোমার নাম কি? আহাত। শোনো, আজ থেকে তোকে আর না খেয়ে থাকতে হবে না। আজই তোকে ভালো একটা এতিমখানায় ভর্তি করে দিয়ে আসবো, যেখানে তোকে প্রতিদিনই খাবার দিবে, এমনকি তোকে পড়াশোনাও করাবে। তার আগে চল দুজনে পেট ভরে খেয়ে নেই। ঠিক আছে আঙ্কেল। তারপর আমি আর পিচ্ছি হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে পিচ্ছিকে নিয়ে একটা শপিং মলে আসলাম। ওর জন্য কিছু জামা কাপড় কিনবো। কয়েকটা জামা কাপড় কিনে আর ওর জন্য কিছু বই কিনে নিয়ে গেলাম এতিমখানায়। তারপর এতিমখানায় ওকে ভর্তি করে সবকিছু ঠিকঠাক করে আমি চলে আসলাম হাসপাতালে। আসার সময় বলে আসছি, আমি মাঝে মাঝে তোকে এখানে দেখতে আসবো, আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। ও আমাকে আচ্ছা বলে বিদায় দিল। আমার এই কাহিনী আজ একজন দেখেছে, যা আমি জানতাম না। হাসপাতালে পৌঁছাবার পর মেঘা জিজ্ঞেস করলো আমি এতক্ষণ কোথায় ছিলাম। আমি বললাম আমার জরুরি একটা দরকার ছিল, তাই বাড়িতে গিয়েছিলাম। এখন চলেন আমরা রোগী দেখতে যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে গেলাম। সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। আর বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে অনেকক্ষণ মিটিং করেও কোনো ডাক্তারের খোঁজ বের করতে পারল না, কারণ এমন অপারেশন কেউ করতে পারবে না। ওনাদের মধ্যে একজন বলে উঠল, একজন ডাক্তারই এই অপারেশনটা করতে পারবে। উনি এর চেয়ে অনেক কঠিন অপারেশন করতে পারে। উনি বিশ্বের একমাত্র ডাক্তার যে কিনা খুব ভয়ঙ্কর অপারেশনও করতে পারে। তিনি 5 বছর আগেও এর চেয়ে ক্রিটিক্যাল অপারেশন করাইছে। অবশ্য আজ পর্যন্ত তাকে কোনো মিডিয়ার লোক দেখেনি, এমনকি কোনো ডাক্তারও তাকে দেখেনি। উনি সবসময় সার্জিক্যাল মাস্ক পরে অপারেশন করেন এবং অপারেশন শেষে মাস্ক পরে নিজস্ব হেলিকপ্টারে করে চলে যায়। উনি 5 বছর আগে কানাডায় এমন একটা অপারেশন করেছিল, ওইখানে গেলেই ওনার বিষয়ের সমস্ত খোঁজ পাওয়া যাবে। বাকি সব ডাক্তার সিদ্ধান্ত নিল যে অপারেশনটা ওনারে দিয়েই করাবে। এমনকি ওনার বিষয়ে জানার জন্য কয়েকজন ডাক্তার কানাডার উদ্দেশ্যে রওনা হলো। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপর রান্না করলাম। রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে হাসপাতালে গিয়ে শুনি আজ নাকি ডক্টর মেঘা কয়েকদিনের জন্য ছুটি নিবে এবং সে কিছুদিনের জন্য আমেরিকা যাবে। তার মামা নাকি খুব অসুস্থ, তাই সে সেখানে তার মামাকে দেখতে যাবে। ডক্টর মেঘার সাথে ডক্টর মেঘার মা এবং বাবাও যাবে মেঘার মামাকে দেখতে। মেঘা তো একজন ডাক্তার, তাই সেও চাইতেছে তার মামার কাছে, এবং আজই নাকি একটু পরেই রওনা দিবে আমেরিকার উদ্দেশ্যে। এটা শুনে তো আমার মন খারাপ হয়ে গেল, কেননা সে আমার ক্রাশ। সে চলে গেলে অনেকদিন তাকে দেখতে পাবো না। প্রতিদিন তাকে দেখি, এতে এক প্রকার আনন্দ ও তৃপ্তি পাই। হাজার হোক, সে আমার একমাত্র ক্রাশ বলে কথা। যারা ক্রাশ খেয়েছেন তারাই বুঝবেন যে ক্রাশকে প্রতিদিন দেখতে পেলে কতটা আনন্দ লাগে, আর না দেখতে পেলে মন কতটা আনচান আনচান করে। একমাত্র তারাই বুঝবেন যারা খেয়েছেন। তো সে যাই হোক, মেঘার যাওয়ার অবশ্য দরকার। এই সময় ডাক্তার হিসেবে মেঘার ওইখানে যাওয়া উচিত, শুধু ডাক্তারের জন্য না,
ভাগ্নি হিসেবে চাওয়া উচিত। কিছু সময় পর ডাক্তার মেঘা ছুটি নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গেলেন। আমিও গেলাম ছুটির জন্য, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। উনি যদি না থাকে তাহলে আমি থেকে কি করব? যেহেতু উনি আজ ছুটি নিয়ে গেল, এই মুহূর্তে তো আর ওনার পরিবর্তে কোনো ডাক্তার তো আনতে পারবে না, যার কারণে আজ আমার তেমন কাজও নাই। অবশ্য কাল থেকে কিছু দিনের জন্য মেঘার পরিবর্তে নতুন একটা ডাক্তার আনা হবে। যেহেতু আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় ছিলাম, তাই কাল থেকে ওনার পরিবর্তে সে ডাক্তার আসবে। তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় হব। এখন ছুটি নিতে গেলাম, যেহেতু আমাকে যার অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে সে নাই, আর আমার তেমন কাজও নাই, তাই আমার ছুটি দিয়ে দিল। শুধু হাসপাতালে থাকলে ডক্টর মুনতাহা অ্যাসিস্ট্যান্ট, নার্স ইরা সহ আরো অনেক ডক্টর। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল। এখানে দু একটা ডাক্তার না থাকলেও কোনো সমস্যা নেই। ডক্টর মুনতাহার অ্যাসিস্ট্যান্ট নার্স ইরা গেল রোগী দেখতে, আর আমি ছুটি নিয়ে চলে আসলাম বাড়িতে। আজ ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরে আসি। অনেকদিন ধরে সেখানে যাওয়া হয় না। আজ ভালো লাগতেছে না, তাই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। অনেকক্ষণ পরে বৃদ্ধাশ্রমে পৌঁছালাম। এখানে আমি আগে প্রায় আসতাম, কিছুদিন ধরে এখানে আসা হয় না। এখানে সব বৃদ্ধাদের করুণ কাহিনী আছে। পাষাণ বেঈমান অকৃতজ্ঞ সন্তানদের কারণেই আজ তাদের এইখানে থাকতে হচ্ছে। এই বৃদ্ধদের দেখলে কলিজা ছিঁড়ে যায়, কারণ আজ তাদের থাকার কথা ছিল সন্তানদের সাথে, কিন্তু তাদের থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এত কষ্ট বুকে জমা নিয়েও সর্বদা সন্তানের জন্য দোয়া করতেছে, যাতে সন্তান সুখে থাকে। হ্যাঁ, পিতামাতারা এমনই। সন্তান হাজারো দুঃখ দিলেও তারা সন্তানের জন্য বদদোয়া না করে আল্লাহর কাছে দোয়া করে যে সন্তান যেন সুখে থাকে। সব সন্তানের উচিত মা বাবার খেদমত করা। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হন। এতে দুনিয়ার জীবন ও মৃত্যুর পরবর্তী জীবন সুখের হয়। আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবার খোঁজ খবর নিয়ে অনেকক্ষণ থেকে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওইদিকে কয়েকজন ডাক্তার কানাডায় পৌঁছে জানতে পারল ডাক্তারের নাম মেহেদি হাসান। তিনি এখন বাংলাদেশেই থাকেন। কোনো ক্রিটিক্যাল অপারেশন করতে হলে তিনিই করেন। শুধু তাকে বললেই তাড়াতাড়ি তিনি চলে আসেন। তাকে আনার জন্য আগে থেকেই যোগাযোগ করতে হয় না। তার একটা প্রাইভেট হেলিকপ্টার আছে, সেটা নিয়েই সে চলে আসে। এই যে পাঠক ভাইয়েরা ও ফোনেরা, আপনারা আবার বললেন যে উনি এত বড় ডাক্তার, তারপরেও ওনাকে বলার সাথে সাথেই কিভাবে চলে আসবে? আর যেহেতু উনি অনেক বড় ডাক্তার, সেহেতু উনি কিভাবে এত ব্যস্তর মধ্যে আসবে? বড় বড় ডাক্তাররা ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। ব্যস্ত থাকলে তার ফোন দেওয়ার সাথে সাথেই তো আসার কথা না, তাই না? উনি একজন বড় ডাক্তার, ঠিক আছে, ওনার টাকা পয়সার অভাব নাই। উনি শুধু ক্রিটিক্যাল অপারেশন করান, তাছাড়া তিনি অন্য কোনো রোগী দেখেন না। তাই তাকে ফোন দেওয়ার সাথে সাথে সে চলে যায়। ডাক্তাররা নাম আর নাম্বার নিয়ে আমেরিকা চলে আসলো। তারপর তাদের হেডকে ডাক্তারের নাম জানালো এবং ডাক্তারের নাম্বার দিল। ওইদিকে ডাক্তার মেঘা হাসপাতাল থেকেই যাইতেই মা বাবাকে নিয়ে আমেরিকায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যেহেতু আগেই খবর পাইছে তার মামার অসুস্থতার, তাই তাদের জিনিসপত্র আগে থেকেই গুছিয়ে রাখছে। এতক্ষণ শুধু ছুটি নেয়ার জন্য অপেক্ষা করছে, আর ছুটি নিয়ে বেরিয়ে পড়ছে আমেরিকার উদ্দেশ্যে। মেঘার মামারা প্রচুর ধনী, তাই তারা মেঘারা যাবে বলে মেঘাদের জন্য একটা প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়ে দিছে। এটাতে করেই মেঘারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। আর এইদিকে আমি বাসে আসতে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাসে এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুইছি। অমনি হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকে দেখে আমার বন্ধু মাসুদ ফোন দিছে। মাসুদ আর আমি বেস্ট ফ্রেন্ড অবশ্য। আরেকজন আছে, সেটা আপনারা গল্পের মাঝেই জানতে পারবেন। মাসুদের ফোনটা ধরে ওকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম মাসুদ, কেমন আছিস দোস্ত? কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মোটামুটি সবাই ভালো আছে। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর আমারও সবাই ভালো আছে। তবে বহুদিন পর ফোন দেওয়ার কারণটা কি জানতে পারি? আমি কি তোরে শুধু কারণের জন্য ফোন দেই? এমনিতে কি দেই না, তবে আজ কারণে দিছি। আরে রাগ করিস কেন? আমি জানতাম তুই নিশ্চয়ই কারণে ফোন দিয়েছিস। বল কারণটা কি?
কোনো মেয়ের জন্য ফোন দিছিস? আরে না, কোনো মেয়ের জন্য না। তুই কালই আমেরিকা চলে আয়, খুব ইমার্জেন্সি একটা কাজ করতে হবে। এখনই তুই রওনা দে, আমি তোর জন্য সবকিছু রেডি করতেছি। আচ্ছা, আমি এখনই রওনা দিতেছি। আপনারা আবার জিজ্ঞেস করবেন আমি কেন আর আমেরিকা কেমনে যাব। আমি তো গরিব, তাই তো? না, আমি গরিব না, আমি সেই টপ ডাক্তার। এখানে আমার ওয়ার্ড বয় হওয়ার কারণ গল্পের সাথেই থাকুন, তাহলেই জানতে পারবেন। আর মাসুদ যে ফোন দিছিল সেও একজন বড় ডাক্তার। তো আমিও রেডি হয়ে চলে আসি এয়ারপোর্টে। আপনারা আবার বলবেন আমি তো প্রাইভেট হেলিকপ্টার ছাড়া যাতায়াত করি না, তাহলে এয়ারপোর্টে কেন? হ্যাঁ, আজ আমি বিমানে যাবো। অনেকদিন ধরে বিমানে যাতায়াত করি না। মাসুম অনেক বড় ডাক্তার হওয়ায় ওর কথায় আমার জন্য ইমার্জেন্সি একটা বিমানের টিকিট দিছে। আর আমি টিকিট নিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে মেঘা ও তার পরিবারের সবাই আমেরিকা পৌঁছে সরাসরি মেঘার মামাকে হাসপাতালে ভর্তি, সেই হাসপাতালে পৌঁছে গেছি। মেঘা কাউন্টার থেকে ওর মামার রুম নাম্বার জেনে নিল, যে রুমে ওর মামা ভর্তি আছে। তারপর মেঘা ওর পরিবার সেখানে গেল। সেখানে গিয়ে দেখে ওর মামি বাহিরে বসে কান্না করতেছে। মেঘা ও মেঘার পরিবার মেঘার মামির কাছে গেল। ওনারা মেঘার মামিকে সান্ত্বনা দিতে থাকলো। আর মেঘা চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। এইদিকে রাত 11টায় বিমান আমেরিকার বিমানবন্দরে ল্যান্ড করলো। আমাকে রিসিভ করতে মাসুদ আসছে। আমি মাসুদের সাথে চলে গেলাম। মাসুদ যেখানে থাকে সেখানে। দীর্ঘ জার্নি করার কারণে খুব ক্লান্ত। এই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মেঘা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারল যে তার মামার অপারেশনের জন্য টপ ডাক্তারকে আসতে বলা হয়েছে, আর তিনি খুব শীঘ্রই আসছেন। আর এইদিকে মরিয়ম প্রাইভেট হাসপাতালে ডক্টর মুনতাহা আর তার অ্যাসিস্ট্যান্ট নার্স সিরাজ সারাদিন রোগী দেখে রাতে বাড়িতে গেছে। আজ ডক্টর মুনতাহার অনেক রোগী দেখতে হয়েছে। ডক্টর মেঘার রোগীগুলোকে আজ মুনতাহার দেখতে হয়েছে, তাই আজ একটু বেশি দেরি হয়েছে। কাল একজন ডাক্তারকে কয়েকদিনের জন্য আনা হবে। ডাক্তার মেঘার অনুপস্থিতিতে রোগীর সেবা দেওয়ার জন্য আজই বিষয় নিয়ে হাসপাতালের ম্যানেজার আলোচনা করছে। আজ 7 বছর পর দেশে আসছে মনির। 7 বছর আগে এই দেশ ছেড়ে আমেরিকা গিয়েছিল মনির। বর্তমানে মনির কানাডায় নামকরা হাসপাতালে, পপুলার হাসপাতালে ডাক্তারি করছে। বাবা মায়ের জোরাজোরিতে কয়েকদিনের জন্য এই দেশে আসছে, কিছুদিন পর আবার চলে যাবে। পরিবারের সবার সাথে ভাব বিনিময় করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল মনির। এইদিকে আমি রাতে মাসুদকে আমার আসার বিষয়টি কনফার্ম করতে বলছি। মাসুদও আমার কথা মতো ওনাদের কনফার্ম করে দিচ্ছে। সকাল 4টায় ঘুম থেকে উঠলাম। তারপর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে বাসে এসে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বাসা থেকেই সার্জিক্যাল মাস্ক পরে অপারেশন করার জন্য এমনভাবে পোশাক পরলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমার জন্য মাসুদ এগুলো আগে থেকেই ব্যবস্থা করে রাখছে, তাই এখন এগুলো পরে মাসুদের দেয়া ঠিকানা মোতাবেক রওনা দিলাম। ও, আপনারা আবার বলবেন আমার সাথে যোগাযোগ না করে মাসুদের সাথে কেন যোগাযোগ করলো। আসলে আমি আমার সিমটা মাসুদরে দিয়ে দিছি। যদি কেউ আমার খোঁজ করে তবে ওই আমাকে জানায়। তাই তারা আমার সাথে যোগাযোগ না করে মাসুদের সাথে করছে। এইদিকে মেঘা সকাল থেকেই খুব ব্যস্ত, কেননা আজ ওর মামার অপারেশন। মেঘা এখন পর্যন্ত ডাক্তারের নামটাও জানে নাই, অবশ্য জানারও দরকার নাই। কিছুক্ষণ পর মেঘার মামার অপারেশন, তাই মেঘা অন্যান্য ডাক্তারদের সাথে মেঘা নিজেও হেল্প করছে, কেননা মেঘাও একজন ডাক্তার, তারও এই বিষয়ে অভিজ্ঞতা আছে। এইদিকে মুনতাহা সকাল সকালই হাসপাতালে চলে আসছে, কেননা আজ নাকি কয়েকদিনের জন্য একজন নতুন ডাক্তার আসবে। তারও জরুরি কয়েকটি রোগী, তাদের দেখতে এত সকালে আসা। কিন্তু তাড়াতাড়ি করে ঢোকার সময় কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু মুনতাহা পড়ে গেছে আর ছেলেটা তাকে তুলছে না বলে মুনতাহার ভীষণ রাগ হয়। তাই তাড়াতাড়ি করে উঠে মুনতাহা যুবকটিকে বলে, এই হ্যালো, চোখ কি আকাশে রাইখাইছেন? দেখে চলতে পারেন না? যত সব কানার দল। এই বলে মুখ সেংচি কেটে মুনতাহা চলে গেল। আর যুবকটি বোবার মতো দাঁড়িয়ে মুনতাহার চাওয়া দেখল। এই যুবকটি আর কেউ না, যুবকটি হইল মনির,
যে গতকাল দেশে আসলো, এই হসপিটালের ম্যানেজার হলো মনিরের মামা। কাল মনিরের মামা জানতে পারছে যে কাল মনির দেশে আসছে, তাই আজ মনিরকে তার সাথে দেখা করতে বলছে। আর মনিরও দেখা করতে আসছিল। দেখা করে যাওয়ার সময় মুনতাহার সাথে ধাক্কা খায়। তারপর কি হলো আপনারা সব জানেন। মনির এক প্রকার ক্রাশ খাইছে। মুনতাহা যেমন সুন্দরী তেমনই মায়াবতীও, যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। মনিরেরও তো তার ব্যতিক্রম হয়নি। মনির আবার ওর মামার কাছে যায়, গিয়ে বলে, মামা আপনাদের এখানে নাকি কয়েকদিনের জন্য ডাক্তার নেবেন, আমিও তো একজন ডাক্তার, আমাকেই নিন। আরে মনির, কি যে বলো না তুমি। তুমি আসছো ঘুরতে, ঘুরে মজা করো, তোমার এখন এগুলো করতে হবে না। মামা আমি প্রতিদিন রুগী দেখি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো এখন রুগী না দেখলে ভালো লাগে না। আমি যে কয়দিন আসি আমি রুগী দেখবো, অন্য কোনো ডাক্তার আনতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি রুগী দেখো, তবে আজকে ঘোরাঘুরি করো, কাল থেকে দেখো। আচ্ছা মামা, আজ তাহলে আসি। ওকে, আসো। মনির বিদায় নিয়ে চলে গেল। এইদিকে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ক্রাশ মেঘা বাহিরে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনটা শান্তি পেল। আহ, কি শান্তি! আমি একটা জিনিস বুঝলাম না, মেঘা বাহিরে কি করে, আর এখানে কেন? মেঘা না বললো ওর মামা নাকি গুরুতর অসুস্থ। তবে কি আমি যার অপারেশন করাতে আসছি সেই কি মেঘার মামা? যদি হয়ে থাকে তাহলেও সমস্যা নেই, মামা শ্বশুরের অপারেশন করতে পারবো। যদিও হয় নাই, তবে হবু মামা শ্বশুর। মেঘা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসছে। অবশ্য আমাকে চিনতে পারে নাই, কারণ আমার সারা শরীর সার্জিক্যাল পোশাক দিয়ে ঢাকা। মেঘা আমাকে ওর সাথে যেতে বলল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কথা বললাম না, কারণ ও আমার কণ্ঠ ভালো করে চিনে। কথা বললেই ধরা পড়ে যাব। মেঘা মনে মনে ভাবে ডাক্তার বোবা নাকি, কথা বললো না, শুধু মাথা নাড়ল। না, বোবা হবে কেন? যদি সাধারণত বোবারা কানে শোনে না। উনি যদি বোবা হতেন, ওনার পক্ষে এত বড় একজন ডাক্তার হওয়া সম্ভব হতো না। হয়তো ডাক্তার অনেক চুপচাপ থাকে, তাই কথা বলে না। আমি মেঘার সাথে গেলাম অন্য ডাক্তারদের সাথে দেখা সাক্ষাৎ করতে। গিয়ে দেখা সাক্ষাৎ করলাম, আর অপারেশন কাজ শুরু করবো। তাই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বললাম। আর এইদিকে আজ হিরোর মতো মরিয়ম প্রাইভেট হাসপাতালে এন্ট্রি নিলাম। ডক্টর মনির চৌধুরী, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক শু, পুরাই ব্ল্যাক বয়। শুধু মুখটা উজ্জ্বল সুন্দর। এতে মনির কাছে অনেক সুন্দর দেখাচ্ছে। যে কোনো মাইয়া দেখলে বস্তা বস্তা ক্রাশ খাবে। আর ওইদিকে মুনতাহাও কম না। আজকে মনে করেছিল ব্ল্যাক কালারের 3 পিস পরে আসছে। এতে মুনতাহাকে চকলেট গালের মতো লাগছে। মনির অধীর আগ্রহে মুনতাহার জন্য বসে আছে, কখন মুনতাহা আসবে। কিন্তু মুনতাহার আসার কোনো খবর নাই। অল্প কিছু সময়ের মধ্যেই মুনতাহা চলে আসে। মুনতাহাকে দেখে মনির চোখ ফেরাতে পারছে না। মুনতাহারও একই অবস্থা। কিছু সময় পর মুনতাহা এইভাবে চলে গেল যে আমি ওনার দিকে এইভাবে তাকিয়ে থাকি তাহলে ওনার দাম বেড়ে যেতে পারে। সত্যি মেয়েরা পারেও বটে। মুনতাহা চলে যাওয়ার দিকে মনির হাবলার মতো তাকিয়ে রইল এবং কিছু সময় পর ওর মামার কাছে চলে গেল। গিয়ে চয়ন করে রোগী দেখতে চলে গেল। এদিকে মুনতাহা ভাবছে উনি এই হাসপাতালে কি করে। শুনলাম কাল নাকি একজন নতুন ডাক্তার নিয়েছে। ওনাকে তো আবার নেয় নাই। হায় আল্লাহ, তাহলে তো আমি শেষ। ওনারে দেখলে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, খালি মঞ্চে ওনারে খেয়ে ফেলি। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এরপর মুনতাহা রোগী দেখতে চলে যায়। মনিরাজ মুনতাহা যেদিকে রোগী দেখে সেই দিকে রোগী দেখতে আসে। আসলে রোগী দেখতে আসে নাই, আসছে মুনতাহাকে দেখতে। রোগী দেখা এটা সাধারণ, এমন কারণ মাত্র। এইদিকে আমি অপারেশন থিয়েটারে দীর্ঘ 4 ঘন্টা পর অপারেশন সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোভাবে অপারেশন করতে পারছি। খুব সাবধানের সহিত করতে হয়েছে, বিন্দুমাত্র ফুল করি নাই। অপারেশন শেষ করে রোগীকে পেটে পাঠিয়ে দিলাম, আর আমি সোজা বাসায় চলে আসলাম। কারণ ওইখানে এগুলো চেঞ্জ করা যাবে না, করলেই ধরা পড়ে যাব। তবে আসার সময় বলে আসছি যে রোগীর 48 ঘন্টা পরে জ্ঞান ফিরবে। আর কেউ যেন রোগীর সামনে কান্নাকাটি না করে বা জোরে কথা না বলে। রোগীকে কমপক্ষে 3 মাস বেড রেস্ট থাকতে হবে। মেঘার মামি, মেঘার পরিবারের সবাই ওর মামাকে দেখতে গেল।
আর আমি বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমেই বিকাল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ পড়ে একটু আমেরিকার কিছুটা অংশ ঘুরতে বের হলাম। আমেরিকা বিশাল বড় একটা রাষ্ট্র, এখন এটা সম্পূর্ণ ঘোরা সম্ভব না। আর এইখানে আমার একটা পছন্দের জায়গা আছে, সুযোগ পাইলে এখানে আমি মাঝে মাঝে আসতাম। বাংলাদেশে যাওয়ার পর এখানে আর আসাই হয় না। দীর্ঘ 1 ঘন্টা পর সেখানে যাইয়া পৌঁছালাম। আর বাংলাদেশের ডক্টর মনির চৌধুরী তো মুনতাহার প্রেমে অন্ধ হয়ে গেছে। মনির তো মুনতাহা বিন কিছুই বোঝে না। উনি যে একজন বড় ডাক্তার, ওনার যে বিশাল বড় একটা দায়িত্ব আছে, তিনি তা প্রায় ফুলেই গেছেন। সারাক্ষণই মুনতাহার ভাবনায় মগ্ন থাকে। এমনকি খাওয়া দাওয়ার সময়ও। একদিন খাবার টেবিলে যাবার সময় খাওয়া বাদ দিয়ে শুধু হাত নাড়াচাড়া করতেছি। এটা দেখে মনিরের মা মনিরকে বলে, কি রে, কাঁদছিস না কেন? কি হয়েছে? খাবার মামা, খেলি আর না? খাবো না, পেট এখনই ভরে গেছে। পেট ভরে গেছে? তোর তো আবার শরীর খারাপ টারাপ হলো না তো? না মা, আমি ঠিক আছি। তবে একটা কথা জেনে রেখো, আমি আর তোমাদের ছেড়ে বিদেশ যাব না, দেশে ডাক্তারি করব আর তোমাদের সাথে থাকবো। এটা শুনে মনিরের মা খুব খুশি। আর হবেই না কেন, সব মাই চায় তার সন্তান তার কাছে থাকুক। কোনো মাই চায় না তার সন্তান দূরে থাকুক। শুধু পরিস্থিতি আর অভাবের জন্য সন্তানকে দূরে পাঠায়। তবে এতে মায়ের যে কতটা কষ্ট হয় একজন মাই ভালো জানে। মায়ের কোনো তুলনা নাই। দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হাজারো যন্ত্রণা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়া বড় করে। অথচ এই নিমুখারাম বেঈমান সন্তান বৃদ্ধকালে মাকে বোঝা মনে করে। হয় তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, নয় নানাভাবে মায়ের উপর অত্যাচার করে। এমনকি মাঝে মাঝে মায়ের উপর হাতও উঠায়। ধিক্কার জানাই এমন সন্তানদের। এরা সন্তান নামের কলঙ্ক। সবার কাছে বিনীত অনুরোধ, কেউ কখনো মা বাবার মনে কষ্ট দিও না। সেই সময় মায়ের এবং বাবার যথেষ্ট সেবা কইর। এই মাই তোমার জান্নাত। এবার গল্পে ফেরা যাক। ওইদিকে মুনতাহার রাতের ঘুম হারাম হয়ে গেছে মনিরের কারণে। মুনতাহ সারাক্ষণই মনিরকে নিয়ে ভাবে। তবে মেয়েদের একটা বিশেষ গুণ আছে, এটা মানতেই হবে। গুণটি হলো মেয়েরা হাজারো চিন্তার মধ্যে থাকলেও, হাজারো ভাবনায় থাকলেও নিজের দায়িত্ব পালনে অটুট থাকে। মুনতাহা ভাবে, আজ পর্যন্ত কোনো ছেলে আমার মন চুরি করতে পারল না, আর এই মনির এক ধাক্কাই আমার মন চুরি করে নিল। কি আছে এই মনিরের মাঝে? আচ্ছা, এমন তো নয় ছেলেটা দেখতে ভালো কিন্তু চরিত্র ভালো না। হতেও পারে ভালো ছেলেরা হাজার হাজার মেয়ের মন নিয়ে চিনিমিনি খেলে, তাদের সব কেড়ে নিয়ে তাদের দূরে ঠেলে দেয়। না, মনিরকে তো এমন মনে হয় না। তবে ওকে আমার পরীক্ষা করতেই হবে। ওর সাথে সারা জীবন কাটাবো। ওকে তো আমার পরীক্ষা করে নিতেই হবে। কাল থেকে মিশন শুরু। আর এইদিকে দীর্ঘ 48 ঘন্টা পর মেঘার মামার জ্ঞান ফিরে। মেঘার মামি, মেঘার পরিবার চায় মেঘার মামার সাথে দেখা করতে। আমি নিষেধ করে আসছি রোগীর সাথে যেন কেউ কথা না বলে, আর রোগীকে কেউ যেন উত্তেজিত না করে। আর মেঘাও একজন ডাক্তার, তাই সে কাউকে কথা বলতে দেয় নাই। সবাই শুধু দেখেই চলে গেছে। মেঘার একটা নার্স, ওর মামা পুরো সেবা করছে। সাথে মেঘার মামিও আছে। মেঘার আম্মাম্মুকে মেঘার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা মাঝে মাঝে দেখা করতে আসবে। আমি যে জায়গায় পৌঁছালাম সেটা হলো প্রবীণালয় ও এতিমখানা। এখানে প্রবীণ ও এতিমরা একসাথে থাকে, তাই এটার নাম করা হয়েছে প্রবীণালয় ও এতিমখানা। প্রবীণ ও এতিমখানা একসাথে করার সুযোগ হলো প্রবীণদের থেকেও কেউ নাই। আর এতিমদের তো এমনিতেই নাই। প্রবীণরা যাতে এতিমদের পেয়ে নিজের সন্তানদের ভুলে থাকতে পারে, আর এতিমরা যাতে কিছুটা হলেও বাবা মায়ের ভালোবাসা পেতে পারে, তার জন্যই প্রবীণালয় ও এতিমখানা একসাথে করা হয়েছে। আমার এখানে খুব ভালো লাগে। এদের দেখলেই মনটা ছড়িয়ে যায়। এরা যে এতিম, এদের দেখলে বোঝাই যায় না কত আনন্দের দিন কাটে এরা। পারাপারে হাসাহাসি, খেলাধুলা, আর মাঝে মাঝে পড়াশোনা করে এদের সুখে দিন কেটে যাচ্ছে। এর দেখলে মনে হয় এক প্রকার তৃপ্তি আসে, যা বলে বোঝানো যাবে না। আমি ওদের সাথে অনেকক্ষণ কাটিয়ে খাবার ও টাকা পয়সা নিয়ে চলে আসলাম। আর এইদিকে বাংলাদেশে মনির
আর যে করেই হোক মুনতাহার সাথে কথা বলবি বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু মুনতাহা তো আজ মনিরকে পরীক্ষা করবে বলে ঠিক করেছে। মুনতাহা আজ অনেক প্ল্যান করছে মনিরকে পরীক্ষা করার জন্য। এর জন্য সাহায্য নিবি ওর অ্যাসিস্ট্যান্ট নার্স ইরার। ইরাও তো অনেক সুন্দর আর স্মার্ট একটা মাইয়া, যে কোনো ছেলেকে অল্প সময়ে ঘায়েল করতে পারে। এরা এতটা সুন্দর। তাছাড়া ইরার বর্ণনা আগেই দিছি, তাই এখন আর বেশি দিলাম না। মুনতাহা ইরাকে এই জন্যই ব্যবহার করবে, যদি মনির মেয়েবাজ হয় তাহলে সে ইরার সাথে রিলেশন করতে রাজি হবে, আর যদি না হয় তাহলে মনির রাজি হবে না। তখন মুনতাহাই মনিরকে প্রপোজ করবে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে নেবে। মুনতাহা রাতে ইরাকে বুঝিয়ে বলছে। ইরা কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর ইরা রাজি হয়েছে। এতদিন ইরা আর মুনতাহার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আর এইদিকে আমি রাতে বাসায় ফিরে আসি। এসে মাসুদকে বলি, মাসুদ আমি কালই বাংলাদেশে ফিরে যাব, তুই সবকিছুর ব্যবস্থা কর। আর কয়টা দিন থেকে যা, তুই তো আসিস না, অনেক ব্যস্ত মানুষ। আর কয়টা দিন আমার সাথে থেকে যা। না রে বন্ধু, আর থাকতে পারবো না, আমার কালই চলে যেতে হবে। তুই বাংলাদেশে যাইস, তোরে নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো। তুই এখন আমি যে কাল যাবো তার ব্যবস্থা কর। আচ্ছা করতেছি, তুই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নে, আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। ওকে। মাসুদ চলে গেল সবকিছুর ব্যবস্থা করতে। আমি চলে এলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে মেঘা সবসময় ওর মামার খেয়াল রাখছে, বারবার সবকিছু চেক করছে। মাঝে মাঝে মেঘার মামি মেঘার মামাকে খাওয়াচ্ছে, মাঝে মাঝে মেঘার মা বাবাও মেঘাকে মামাকে এসে দেখে যায়। এত ব্যস্ততার মধ্যে মেঘা আমাকে প্রায় ভুলেই গেছে। হঠাৎ মেঘার ফোনে একটা সিম কোম্পানির মিনিট অফারের একটা মেসেজ আসে। মেসেজের শব্দে মেঘা ফোনের দিকে তাকায়, আর কি মেসেজ এসেছে সেটা দেখার জন্য মেঘা হাতে ফোন নেয়। মেসেজ পড়ে দেখে সিম কোম্পানির মিনিট অফার। এইটা দেখে মেঘা বিরক্ত হয়, তবে মেসেজ অপশন থেকে বের হতেই মেঘার আমার কথা মনে হয়। মেঘা ভাবে আজ কতদিন হলো ইসরাফিলের খোঁজ নেওয়া হয় না, কেমন আছে আল্লাহই ভালো জানে। দেখি একটু ফোন দিয়ে কেমন আছে। এই ফেলে মেঘা আমাকে ফোন দিল। আমি কেবল খাওয়া দাওয়া করে ঘুমালাম। অমনি আমার ফোনটা বেজে উঠল। শালার কি একটা ডিস্টার্ব। এই ফোনের চালে একটু শান্তি মতো ঘুমাতেও পারি না, জাস্ট অসহ্য। অনেক বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে সমস্ত বিরক্তি নিমিশেই উধাও। কারণ আমার ক্রাশ মেঘা আমাকে ফোন দিছে। কতদিন ধরে মেঘার সাথে কথা বলি না। দেখ আজ একটু বলি। এই হিসেবে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ইসরাফিল সাহেব? আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আর ওইখানে চাইয়া তো আমার ভুলেই গেছেন, কোনোদিন তো ফোনও দিলেন না। আর বললেন না ইসরাফিল সাহেব, মামার এই অপারেশনের কারণে খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নেওয়া হয় নাই। ও আচ্ছা, তা আপনার মামা এখন কেমন আছেন? আছে মোটামুটি, আগে থেকে ভালো। আল্লাহর রহমতে অপারেশনটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে কোনো সমস্যা হয় নাই। আপনি কবে আসবেন? কোনো সমস্যা হয় নাই, আমি কয়েকদিন পরে চলে আসবো। আচ্ছা তাহলে আইসেন, আর নিজের খেয়াল রাখেন। আমি এখন ঘুমাবো। গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর মেঘা ফোন কেটে দিল, আর আমি দিলাম ঘুম। পরের দিন সকাল আমি আমেরিকার বিমান বন্দরে আমাকে বিদায় দিতে আমার সাথে মাসুদ আসছে। অল্প সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আমি মাসুদকে বিদায় জানিয়ে বিমানে গিয়ে আমার সিটে গিয়ে বসলাম। অল্প কিছু সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এইদিকে বাংলাদেশে আজ ইরা মুনতাহার কথা মতো কাজ করার প্রিপারেশন নিচ্ছে। ও আগে থেকেই প্ল্যান করছে আজ ওকে কি কি করতে হবে। আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় মনিরের। ও আজ স্বপ্নে মুনতাহাকে নিয়ে হানিমুনে যায় সাজেক। ও স্বপ্নে আজই মুনতাহাকে বিয়ে করেছে। ওর ইচ্ছা হানিমুনে যাইয়াই বাসর করব। তাই ওর বিয়ের দিনই মুনতাহাকে নিয়ে হানিমুনে যায় মনির। চারদিকে কি সুন্দর প্রকৃতি, তার মাঝে আজ মনির বিয়ে করছে, তাও আবার মনের মানুষকে। আহ, কি যে আনন্দ লাগছে মনিরের, তা বলে পৌঁছাতে পারবো না।
কিছু সময়ের মধ্যে কিছু পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেল। একটা ঘরে মুনতাহাকে রেখে মেয়েগুলো চলে গেল। মনির আর অপেক্ষা না করে সরাসরি ওই ঘরে ঢুকে পড়ল। মুনতাহা যখনই মনিরকে সালাম করতে যাবে, মনির মুনতাহাকে কোলে তুলে খাটে ফেলে দেয়। তারপর মনির ধীরে ধীরে মুনতাহার দিকে এগিয়ে যায় বাসর করার জন্য। কেবলই মনির মুনতাহাকে লিপকিস করতে যাবে, অমনি ওর মায়ের ডাকে ঘুমটা ভেঙে যায়। আহারে, বেচারা বাসরটাও করতে পারল না। একরাশ বিরক্তি নিয়ে মনির ঘুম থেকে উঠল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলো হাসপাতালের উদ্দেশ্যে। আজ 4 দিন হলো মেঘার মামার জ্ঞান ফিরছে। মেঘার সর্বোচ্চ দিয়ে মেঘার মামার সেবা করছে, সাথে একটা নার্স ও মেঘার মামি মেঘাকে সাহায্য করছে। মেঘার সেবায় মেঘার মামা কিছুটা সুস্থ। আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর বাংলাদেশে বিমানবন্দরে এসে পৌঁছালাম। সেখান থেকে সোজা আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। আসার সময় খাবার কিনে নিয়ে আসছিলাম, তাই খেলাম। জার্নি করার কারণে ক্লান্ত, তাই ঘুমালাম। কাল থেকে আবার জয়েন করব হাসপাতালে। তবে আমেরিকা যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে কিছু নিয়েছিলাম। আমার এক আত্মীয় অসুস্থ, আর আমার যাওয়াটা খুব ইমার্জেন্সি এইটা বলে। মেঘার ছুটি থাকায় আমারও ছুটি দিতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, তাই কোনো সমস্যা হয়নি। অন্যথায় সমস্যা হতো। আজ মুনতাহা আগেই আসছি হাসপাতালে লুকিয়ে লুকিয়ে মনিরকে ফলো করতে। আজ মনিরকে ফলো করে দেখবি যে মুনতাহা মনিরের যোগ্য কিনা, নাকি ও কোনো মেয়ে পাচ। তবে মুনতাহার বিশ্বাস মনির কোনো মেয়ে পাস না। দেখা যাক মুনতাহার বিশ্বাস কতটুকু সত্যি হয়। মনির মুনতাহার কথা ভাবতে ভাবতে হাসপাতালে ঢুকছিল, আর এরা যেন কি কাছে একটু বাহিরে যাচ্ছিল। মনিরকে দেখি ইরার প্ল্যান কথা মনে পড়ল। ইরা ইচ্ছে করে মনিরের সাথে ধাক্কা খেল। মনির ইরাকে সরি বলে চলে গেল, কিন্তু ইরাকে তুলল না। অবশ্যই এটা মুনতাহা দূর থেকে দেখছিল। মুনতাহার অনেক চুল ছিল, সব মেয়েরই চলে তার প্রিয় মানুষের সাথে অন্য মানুষ ধাক্কা খেলে। মুনতাহার ইচ্ছে করছিল ইরাকে খেয়ে ফেলতে, কিন্তু মুনতাহা তো মনিরকে পরীক্ষা করার জন্য ইরাকে দিয়ে এসব করাচ্ছে। তবে মুনতাহা এইটুকু বুঝতে পারল মনিরের মেয়ের প্রতি কোনো লোভ নাই, নাহলে এতক্ষণ ইরাকে পটানোর চেষ্টা করত। এই হিসেবে মুনতাহার শান্তি পেল। এরাও বুঝতে পারল মনির অন্য সকল ছেলেদের মতো না, ওই মুনতাহার জন্য পারফেক্ট। তবে মনির মুনতাহাকে ভালোবাসে কিনা আমি জানবই। মনির সরাসরি হাসপাতালের ভেতর চলে যায়, গিয়ে মুনতাহার খোঁজ করতে থাকি। কিন্তু আজ মুনতাহাকে মনির খুঁজে পায় না, কারণ আজ মুনতাহা মনিরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। মনির মুনতাহার খোঁজার জন্য মুনতাহা যেদিকে রোগী দেখে সেদিকে যায়, কিন্তু হঠাৎ ইরা এসে মনিরকে প্রপোজ করে। এমনিতেই মুনতাহাকে খুঁজে পাচ্ছে না, তার মধ্যে আবার অতিরিক্ত ঝামেলা। তাই মনির একটা চর মারে, আর মনির বলতে থাকে, একটা কথা শুনে রাখো, আমি মুনতাহাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই মুনতাহার এই মনের জায়গা দিয়ে ফেলেছি। এই মনের আনাচে কানাচে শুধু মুনতাহার বসবাস, আর সমস্ত ভাবনা জুড়ে এখন শুধু মুনতাহা। যদিও আমাকে তোমার মনের কথা জানানোর অধিকার আছে, কারণ তুমি একজন স্বাধীন নাগরিক, তোমার একজনকে ভালো লাগতেই পারে। তবে তোমাকে চর মারা আমার উচিত হয়নি। আসলে আমি অনেকক্ষণ ধরে মুনতাহাকে খুঁজে পাচ্ছি না, এই মেজাজটা খারাপ হয়ে আছে। তার মধ্যে তুমি এসে প্রপোজ করছো, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে তোমাকে চর মেরেছি, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, তবে রাগটা কন্ট্রোল করতে শেখেন, ভবিষ্যতে কাজে লাগবে, নয়তো কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হবে। তবে শুভকামনা রইল আপনাদের জন্য। দূর থেকে সবই লক্ষ্য করছিল মুনতাহা তার জন্য যোগ্য কাউকে পেয়ে গেছে। মুনতাহা এমনটাই চেয়েছিল, যার ভাবনা জুড়ে শুধু মুনতাহা নিচেই থাকবে। মুনতাহা তার মনের মানুষকে পেয়ে গেছে, আর সেটা হলো মুনতাহার সিদ্ধান্ত নিল আজই মনিরকে প্রপোজ করে মনিরকে নিজের করে নিব, নয়তো কোনো ডাইনেশির জাদু মন্ত্র করে মনিরকে বশ করে নিতে পারে। তাছাড়া আমরা দুজনই প্রতিষ্ঠিত, এখানে কেউ কোনো সমস্যা করতে পারবে না। মুনতাহা সরাসরি একটা ফুল নিয়ে সরাসরি মনিরের সামনে প্রপোজ করে বলে, জীবনে ভালোবাসা কি এইটা আমি বুঝি না, আর কেমনি হয় সেটাও আমি জানি না। তবে আমার সারাটা ভাবনা জুড়েই শুধু তুমি ছাড়া কিচ্ছু ভাবতে পারি না।
তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, শুধু বারবার মন চায় তোমার কাছে ছুটে যেতে। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি মনির, আমি তোমাকে ভালোবাসি। দিবে কি আমাকে সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটাতে? কথা দিলাম কখনো ছেড়ে যাব না তোমাকে। মনির অবাক হয়ে গেছে মুনতাহার প্রপোজে। মনির ভাবছিল মনির শুধু একাই মুনতাহাকে একাই ভালোবাসে, কিন্তু মুনতাহা যে মনিরকে ভালোবাসে আর মুনতাহা যে মনিরকে প্রপোজ করবে এটা মনিরের ধারণার বাহিরে ছিল। মনিরের মুনতাহার সাথে মজা করার জন্য বলতো, মুনতাহা, আই এম সরি। কি? তোমার আব্বু আমার শ্বশুর আর তোমার আম্মু আমার শাশুড়ি। কুত্তা, এইভাবে কেউ অ্যাকসেপ্ট করে? যা, তোর সাথে কোনো কথাই নেই। এই বলে আমি চলে যেতে নিই। মনির মুনতাহার হাত ধরে টান দিয়ে বাহু ধরে আটকে নেয় মনির। মনির বলে, এই পাগলি, আমাকে ছেড়ে কোথায় যাও? তোমাকে আর কোথাও যেতে দেবো না। সারা জীবন তোমাকে এই বারোটারে আগলে রাখবো, আর কিছুদিনের মধ্যে এই বুকে মাথা রাখার অধিকার পার্মানেন্ট করে দেবো। এখান থেকে শুরু হলো মনির আর মুনতাহার প্রেম কাহিনী। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। আমেরিকায় আসছি মেঘা, আজ 7 দিন হয়ে গেল। মেঘা হাসপাতাল থেকে মাত্র 10 দিনের ছুটি নিয়ে আসছে। মেঘা একজন ডাক্তার হওয়ায় 10 দিনের বেশি ছুটি নিতে পারেনি। আর 2 দিন পরেই মেঘার চলে যেতে হবে বাংলাদেশে। মেঘার মামা এখন অনেকটাই সুস্থ, আর কিছু দিনের মধ্যেই মেঘার মামা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। মেঘার একটা পিচ্ছি মামাতো বোন ছিল, সে ছোটবেলায় হারিয়ে গেছে। মেঘার মামা ও মামি বাংলাদেশে মেঘাদের বাড়িতে বেড়াতে চাইতেছিল। সাথে মেঘার পিচ্ছি মামাতো বোন ছিল। হঠাৎ তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে মেঘার মামা ও মেঘার মামি দুজনেই বেঁচে যায়। হারিয়ে যায় মেঘার পিচ্ছি মামাতো বোনটা। সেখান থেকেই মেয়ে হারানোর কষ্টটা মেঘার মামার মনে ব্যাপক প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ভালোবাসত মেঘার মামা মেঘার মামাতো বোনকে। সব বাবারই চোখের মনি তার মেয়ে। মেঘার মামা মেয়ে হারানোর বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এক প্রকার ডিপ্রেশনের ফলে ওনার ব্রেনে এই সমস্যাটা হয়। তার পরের যুগ তো আপনারা জানেনই। তবে মেঘার মামা সমস্ত বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায়নি। আজও অপেক্ষায় আছে, তারা একদিন ঠিকই খুঁজে পাবে মেঘার মামাতো বোনকে। হাসপাতালে গিয়ে তো অবাক, কেননা হাসপাতালে মনিরকে দেখতেছি না। মনির এখানে নতুন ডাক্তার। মনির এখানে থাকলে তো সবচেয়ে বড় সমস্যা। মনির এখানে থাকলে তো আমি ধরা পড়ে যাবো। মনির এখানে থাকলে আমি কেন ধরা পড়ে যাবো তাই তো জানতে চাইছেন আপনারা। আমি বলতেছি, আপনাদের কি মনে আছে আমি, মাসুদ আর একজন, আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর একজন হলো সেই মনির। আমরা সবাই একসাথে লেখাপড়া করে ডাক্তার হয়েছি। সবাই যার যার মতো ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি, তবে মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয়। আমি যে এই হাসপাতাল থাকি তা মনির জানে না। শুধু মনির কেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবার আপনারা বলবেন মেঘা, ইরা, মুনতাহা ওরা তো জানে। আরে ওরা তো আমাকে ওয়ার্ক বয় হিসেবে জানে। আমি যে টপ ডাক্তার সেটা ওরা জানে না। কিছুতেই মনিরের সামনে পড়া যাবে না, তাই বুদ্ধি করে একটা ক্যাপ কিনে আনলাম। মাস্ক তো সবসময় পরতেই হয়। ক্যাপ আর মাস্ক পরলে সহজে মনির আমাকে চিনতেই পারবে না। আমি আমার কাজ করার জন্য অন্যদিকে চলে গেলাম। কাল একজন ডাক্তার অবসর নেবে। দীর্ঘদিন তিনি এই হাসপাতালে আছেন। কাল ওনাকে বিদায় নেওয়ার জন্য বড় একটা আয়োজন করা হয়েছে। উনি সততার সহিত দীর্ঘদিন ধরে ডাক্তারি করে আসছে। ওনাকে তারা আজ পর্যন্ত কেউ দুর্নীতি করাতে পারে নাই। উনি ওনার সততায় তীব্র অটুট ছিল। ওনার মতো ডাক্তার সমগ্র বিশ্বে অনেক দরকার। কেউ বাধ্য হয়ে দুর্নীতি করে, আবার কেউ লোভে পড়ে দুর্নীতি করে। তবে এসব ওনাকে ছুঁতেও পারেনি। এতক্ষণ তো ওনার বিষয়ে বললাম, আসলে তো ওনার নামটাই বলা হলো না। ওনার নাম ডক্টর মোহাম্মদ শাকিল খান। উনি কানাডা মেডিকেল কলেজ থেকে ডক্টর হয়েছেন। উনি অনেক জায়গায় ডক্টরি করেছেন, তবে দীর্ঘদিন ধরে এই মরিয়ম প্রাইভেট হাসপাতালে ডক্টরি করছেন। মনের সুযোগ বুঝে হাসপাতাল থেকে বের হয়ে শপিং মলে যায়। শপিং মলে যাইয়া মুনতাহার জন্য নীল রঙের শাড়ি, চুড়ি আরো অন্যান্য জিনিস, সাথে ওই শাড়ির সাথে ম্যাচিং করে নিচের জন্য একটা ব্লেজার কিনে আনে।
এসে মুনতাহাকে গোপনে এগুলো দেয়, আর কাল এগুলো পরে আসতে বলে। আজ সন্ধ্যায় ওরা চলে যায়, আর কিছু লোক এসে হাসপাতাল সাজানোর কাছে লেগে পড়ে। তারা রাতের মধ্যে হাসপাতালটা সাজিয়ে ফেলে। মাসুদ কি যেন ভেবে আজ মনিরকে ফোন দেয়, হয়তো অনেকদিন ধরে কথা হয় না বলে। মনির মাসুদের ফোন রিসিভ করেন। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? অনেকদিন ধরে কথাই হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? তুই তো আমাদের ভুলেই গেছিস। আলহামদুলিল্লাহ ভালো আছি। না রে দোস্ত, বলি নাই, তবে তোদের না জানি একটা কাজ করে ফেলেছি। কি কাজ শুনি? দোস্ত, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। সে রাজি এবং সে আমাকে প্রপোজ করেছে। কি এত কাহিনী করে ফেলছো শালা বেঈমান, তুই আমাদের জানাস নাই? থাক বাদ দে, বল মেয়েটা দেখতে কেমন, কবে আমাদের দেখাবি? মেয়েটা দেখতে খুবই সুন্দর, আজই তুই বাংলাদেশে চলে আয়। আর একসাথে তুই নিজে চোখে দেখিস। আচ্ছা আমি আজই আসতেছি। আমরা বন্ধুরা এমনই, বলা মাত্র সবাই সবার কাছে যায়, আমরা বন্ধু এমন হয় দরকার। মাসুদ রেডি হয়ে বাংলাদেশে আসার জন্য বের হয়ে আসতো। আগেই বলেছি, মাসুদের টিকেটের কোনো সমস্যা হয় না। ও বলা মাত্রই ওকে ইমার্জেন্সি টিকিট দিয়ে দেওয়া হয়। ও সরাসরি এয়ারপোর্টে গিয়ে বিমানে গিয়ে বসত। আমি আমার মতো কাজ করে আমি রাতে বাসায় ফিরলাম। আমার রাতে বাড়ি ফেরার কারণ হলো আমি একজন ওয়ার্ড বয়। আমার সমস্ত কাজ ছেড়ে তারপর আসতে হয়েছে। তার মধ্যে আজ হাসপাতাল সাজাচ্ছে, তাই আমার বাড়ি ফিরতে রাত হয়েছে। আসার সময় খাবার কিনে নিয়ে আসছি। জানি আজ রান্না করতে পারবো না। আইসা গোসল করে খাবার খেয়ে দিলাম ঘুম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনুষ্ঠান, তাই তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনেক কাজ করতে হবে, কাল চলে আসবে মেঘা। অথচ আজ বড় অনুষ্ঠান, অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারল না। মেঘার মামা প্রায় অনেকটাই সুস্থ। মেঘার যেহেতু ছুটি শেষ, তাই সে ওখানে আর থাকতে পারবে না। তবে ফোনে যোগাযোগ রাখবে। মেঘাদের বিমানের টিকিট নিয়ে কোনো সমস্যা নাই, কারণ মেঘার মামা চাইলে পুরো বিমানটাই মুহূর্তের মধ্যে কিনে ফেলতে পারে। আমি আগেই বলেছি, মেঘার মামা আমেরিকার সবচেয়ে বড় ধনী। তার টাকা পয়সার অভাব নাই। প্রেসিডেন্টও তার কথা মতো চলে, তবে তার ক্ষমতা দেখায় না। মেঘার মামার সবই আছে, শুধু সন্তান নামক জিনিসটা নেই। ছিল একটা মেয়ে, তাও ছোট থাকতে হারিয়ে গেছে। মেয়ের আদর কমে যায়, আর সন্তান নেয়নি মেঘার মামা। তাহলে ভাবেন কতটা চোখের মনি ছিল মেঘার মামাতো বোন। মেঘার মামাতো বোন হারিয়ে যাওয়ার পর মেঘার মামা মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে। যাওয়ার কারণে আর কোনো সন্তান নেয়নি। এখন সে সন্তান হারা। রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে মাসুদ। মাসুদকে রিসিভ করতে গেছে মনির। মাসুদকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে মনির। মাসুদ মনিরের মা বাবার সাথে কথা বলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেয় দুজনেই ঘুম। আজ মুনতাহা মনিরের দেয়া শাড়ি, চুড়ি ইত্যাদি পরছে। হাজার হোক ভালোবাসার মানুষ, দিয়েছে বলে কথা। যাই হোক, মনিরের পছন্দ খারাপ না। এই শাড়িতে মুনতাহাকে নীল পরীর মতো লাগছে। মুনতাহা নিজেকে আয়নায় দেখে আর মনে মনে বলে, ইস, আমার বরটা খুব সুন্দর পছন্দ আছে, মানতেই হবে। আমাকে তো আজ অনেক সুন্দর দেখাচ্ছে। তবে মনিরকে কেমন দেখাবে? আর মনিরই বা কেমন ড্রেস পরে আসবে? এমনি ওকে যে কোনো ড্রেসে অনেক সুন্দর লাগে। আর আজ যদি অনুষ্ঠান উপলক্ষে আরো ভালো ড্রেস পরে আসে, তাহলে তো নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। এমনিতেই মনিরকে স্ট্রবেরির মতো লাগে, খালি মনে চায় ওকে খেয়ে ফেলি। আল্লাহ আজকে কন্ট্রোল করার তৌফিক দিও। আমি চাই না বিয়ের আগেই কিছু হোক। আল্লাহ তুমি রক্ষা করো। আজ এরা অনুষ্ঠান উপলক্ষে গোলাপি রঙের একটা শাড়ি, চুড়ি সবকিছু ম্যাচিং করে পরছে। এতে ইরাকে অনেক সুন্দর লাগছে। মনির আর মাসুদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়। মনির মুনতাহার সাথে ম্যাচিং করে নীল রঙের ব্লেজার পরছে। বাকিগুলো সাদা আর কালো, যেমন শার্ট, কালো প্যান্ট, কালো শু। এতে মনিরকে পুরো নায়কের মতো লাগছে। মাসুদ সাদা টি শার্ট, কালো ব্লেজার, কালো শু, কালো সানগ্লাস, কালো ঘড়ি পরে যাচ্ছে। মাসুদ প্রায় সময়ই এগুলো পরে। আমাদের বন্ধুদের মধ্যে অনেক মিল, সেটা যে কোনো বিষয়ই হোক। কালো আমাদের তিনজনেরই পছন্দের কালার। যাই হোক, ওরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। বেচারা আমি এই দিকের সব কাজ করে শেষ। এখন আমি বের হয়ে যাব, কেননা এখানে আমার আর কাজ নেই।
দ্বিতীয়ত আমার ক্রাশ মেঘা নেই। তৃতীয়ত আজ এখানে থাকলে মনিরের কাছে ধরা পড়তে পারি। তাই আমি বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। অনেকদিন ধরে এতিমখানায় যাওয়া হয় না। আপনাদের কি মনে আছে আহাদের কথা? আহাদ গাছ দেখতে যাব। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। এইদিকে মুনতাহা চলে আসছে হাসপাতালে। মুনতাহার সবকিছু ঠিক আছে কিনা তা দেখতে চলে গেল। এরাও হাসপাতালে চলে আসছে। এরাও মুনতাহার সাথে দেখা করতে চলে গেল। মনির ও মাসুদ হাসপাতালে প্রবেশ করে। মনির মাসুদকে হাসপাতালটি একটু ঘুরে দেখতে বলে। মনির চলে গেল ওর মামার সাথে দেখা করতে। আপনারা তো জানেন মনিরের মামা এই হাসপাতালের ম্যানেজার। মাসুদ হাসপাতাল ঘুরে দেখতে নিচ্ছে। তখনই ঘটল এক অঘটন। হাসপাতালে ঘটল আরেক অঘটন। মাসুদ চারদিক দেখতে দেখতে যাচ্ছিল। এরাও একটা তরকারি কাছে নিচ যাচ্ছিল। তখন ইরার মাসুদ অসাবধানতার জন্য ধাক্কা খায়। ফলে যখনই ইরা পরিচিতি নেয় তখনই মাসুদ খুব স্ট্রং। সামান্য ধাক্কায় ওর কিছুই হয় না। আমার স্কুল লাইফে ওকে অনেক ধাক্কা দিছি শয়তানি করে, কিন্তু ওর কিছুই হয়নি। ও প্রচুর স্ট্রং। মাসুদ তো ইরাকে দেখে ফিদা। কি মায়াবী তার চেহারা, কি টানা টানা চোখ, গোলাপি ঠোঁট। এক কথায় মাসুদকে ঘায়েল করে ফেলেছে। অনেকক্ষণ যাবৎ এই রোমান্টিক সিনটা চলছিল। এক পিচ্চির কান্নার শব্দে রোমান্টিক মুডটা নষ্ট হয়ে গেল। ইরা কিছুটা বিরক্ত হয়ে নিচে চলে গেল, আর মাসুদ এক ঘোরের মধ্যে চলে গেল। এইদিকে মনির তার মামার সাথে দেখা করে চলে আসে মাসুদকে খুঁজতে, কিন্তু সারা হাসপাতালে খুঁজেও কোথাও পায় না। পরে দেখে মাসুদ সিঁড়ির ওইখানে দাঁড়িয়ে রয়েছে। মাসুদ, তুই এখানে কি করিস? তোকে আমরা সারা হসপিটাল খুঁজছি, আর তুই সিঁড়ির ওইখানে কি করিস? মনির ওইটাকে মাসুদের ঘোর কেটে যায়। তখন মাসুদ বলে, মানে হাসপাতালের চারদিকটা ভালো করে দেখছিলাম। তুই একজন বড় ডাক্তার, আর তুই এখানে এভাবে হাসপাতালে ঘুরে দেখছিস? বল, সত্যি কথা বল। মানে হয়েছে কি, আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। কি অঘটন আমাকে বল শুনি। তেমন কিছু না, তোকে বাসায় গিয়ে বলবনি। তুই এক কাজ কর, তুই ফোন করে ভাবিকে আজকে বল, আর আমার সাথে ভাবির পরিচয় করে দি। আচ্ছা, একটু ওয়েট কর, আমি মুনতাহাকে ফোন করে ডাকতেছি। এই বলে মনির মুনতাহাকে ফোন দেয়। এইদিকে আমি এতিমখানায় আসছি। আসার সময় অনেক চকলেট আর খাবার নিয়ে এসেছি। দেখি বাচ্চারা খেলতেছে। এদের হাসি খুশি মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমাকে দেখা মাত্র সব বাচ্চারা দৌড়িস জড়িয়ে ধরল। আহাদ অনেক বড় হয়ে গেছে, আর কয়েক বছর পর ও এসএসসি পরীক্ষা দিবে। ওকে আমি ডাক্তারি পড়াবো ইনশাআল্লাহ। আমি সব বাচ্চার সাথে খেলতে শুরু করলাম। ওরা বায়না করতো, তাই আর না করতে পারি নাই। এইদিকে মেঘা খবর পাইছে আজ নাকি ডক্টর শাকিল খানকে বিদায় দেওয়ার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু আজ আসতে পারবে না, কাল আসতে হবে। মেঘার কাছে এই অনুষ্ঠানের চেয়ে মামার কাছে থাকা খুব জরুরি, আসলেও জরুরি। তবে কালকেই মেঘাকে ফিরতে হবে। এই হিসেবে মেঘার কিছুটা মন খারাপ। এইদিকে মনির মুনতাহাকে ফোন দেয়। মনিরের ফোন পেয়ে মুনতাহার সাথে সাথেই রিসিভ করে। মনে হয় এতক্ষণ মনিরের ফোনের অপেক্ষাই ছিল। মুনতাহা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো মনির? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আমার কেবিনে চলে এসো, আমার এক বন্ধু এসেছে, তার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। আমি তো আমার কেবিনেই। আচ্ছা, একটু দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণ পর মুনতাহা আসার সাথে সাথেই মনির মুনতাহার দিকে হা করে চেয়ে আছে। আজ মুনতাহাকে এত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। মনির প্রায় সবকিছু ভুলেই গেছে। কেন যে মুনতাহাকে এখানে ডাকছে। মুনতাহা ঘোল লাগানো দৃষ্টিতে মনিরের দিকে চেয়ে আছে। ওইখানে যে মাসুদ আছে তা কারো খেয়াল নাই। মাসুদ বিষয়টি বুঝতে পারছে যে এটাই মনিরের জিএফ। মাসুদ জোরে গলা খাপড় দেয় এবং মনিরকে বলে, শালা, এখনই তো সব দেখা শেষ করলি, বাসার ঘরে কি দেখবি? বাসার ঘরে দেখার জন্য কিছুটা রাখিস। মাসুদের কথায় দুজনের খোর কাটে এবং দুজনেই লজ্জা পায়। মনির বলে, তোর জন্য একটু শান্তিতে দেখতে পারলাম না, তুই শালা ডিস্টার্ব। ও মুনতাহা, তোমাকে যে কারণে ডাকছি, ও হলো মাসুদ, আমার বন্ধু। আর মাসুদ, ও মুনতাহা, তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আমি মনির, আমি মাসুদ মনিরের জানের বন্ধু। আমিও একজন ডাক্তার, আজ পর্যন্ত সিঙ্গেল আছি।
আপনার কোনো বোন থাকলে আমার সাথে লাইন করে দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুমতাহা, আমিও একজন ডক্টর। তবে ভাই, দুঃখের বিষয় আমার কোনো বোন নাই। তবে আপনি চাইলে আপনার জন্য ভালো একটা মেয়ে খুঁজে দিতে পারি। মনে হয় তার আর দরকার হবে না, আমি আমার মনের মানুষ পেয়ে গেছি, আর সেই হাসপাতালে আছে। কি এত বড় একটা কাহিনী করছস আর আমি জানি না? তুই আমাকে না জানিয়ে থাকতে পারলি? তুই তো আমাকে না জানিয়ে রিলেশন করে ফেলছিস, কিন্তু আমি তা করি নাই। তোরে বলছিলাম না আমি বাসায় গিয়ে বলবো, এইটাই সেই কথা। ও, মনির, মাসুদ, মুনতাহা আলোচনা করতেছে, আর এইদিকে ইরা মুনতাহাকে খুঁজতে খুঁজতে ওদের কেবিনে যায়। আরে মুমতাহা ম্যাম, আপনি এখানে? আপনাকে আমি স্যার হাসপাতালে চুরি খুঁজছি। এই তো মনীষ সাহেব একটু ডাকছিল, তাই একটু আসলাম। তা কি জন্য খুঁজছিল আমাকে? সব ডক্টরকে ডাকতেছি, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, তাই আপনাকেও ডাকতে আসছি। আচ্ছা, তুমি যাও, আমরা আসছি। ইরা আচ্ছা বলে চলে গেল। এরা চলে যাওয়ার সাথে সাথে মাসুদ মুনতাহাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাবি, ওনার নাম কি, বাসা কোথায়? মাসুদ সাহেব? কেন কেন কেন? আপনি ওর কথা জিজ্ঞাসা করছেন কেন? ডাল মে কুছ কালা হ্যায়। সত্যি করে বলেন তো, কাহিনী কি? আমি বলছিলাম না মনের মানুষ পেয়ে গেছি, ওই সে। প্রথম দেখায় ওর প্রেমে, প্রথম দেখায় ওর উপর ফিদা হয়ে গেছি। একটু আমার সাথে ওর লাইনটা করাই দেন প্লিজ। আচ্ছা, কইরা দিব। আর ওর নাম ইরা, ওর বাসা এইখানে। ধন্যবাদ ভাবি, চলেন এখন অনুষ্ঠানে যাই। হ্যাঁ চলো যাই। মনির, মাসুদ, মুনতাহা অনুষ্ঠানের জন্য চলে গেল। আর এইদিকে মেঘা কাল চলে আসবে বলে ওরা বাবা মাকে সবকিছু রেডি করতে বলছে। মেঘার বাবা মাও মেঘার কথা মতো সবকিছু রেডি করতে শুরু করছে। কাল মেঘার মামার প্রাইভেট বিমান মেঘাদের বাংলাদেশে নামিয়ে দিবে, তাই তাদের টিকিট কাটা নিয়ে কোনো চিন্তা নেই। মেঘা সর্বোচ্চ দিয়ে তার মামার সেবা যত্ন করছে। আর এইদিকে আমি সবার সাথে খেলাধুলা করে সবার জন্য আনা চকলেট ও খাবার সবাইকে দিয়ে আমি চলে গেলাম এতিমখানায় খাদেমের সাথে দেখা করতে। খাদেমের সাথে দেখা করে খাদেমকে কিছু টাকা পয়সা দিয়ে আমি বাসার দিকে চলে আসলাম। আর এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর ডক্টর শাকিল খানকে নিয়ে অনেক বেদনদায়ক কথা হয়। সত্যি তিনি দীর্ঘদিন এই হাসপাতালে ছিল। তার সাথে এই হাসপাতালের সকল মানুষের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আজকের পর থেকে উনি আর এই হাসপাতালে আসবেন না। আসবে হয়তো হঠাৎ, কিন্তু আগের মতো রোজ আসবে না। বিদায় জিনিসটা সবচেয়ে বেদনাদায়ক। হাজারো মায়া এই বিদায় জিনিসটা কাটাইয়া দেয়, তবে মনের মাঝে দুঃখটা থেকেই যায়। অল্প কিছু সময় পর থেকে এই হাসপাতাল থেকে বিদায় নিবে ডক্টর শাকিল খান। ভাবতেই সকলের কষ্ট লাগতেছে, কেননা উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবার সাথেই খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। যাক, অবশেষে সবাই ওনাকে বিদায় দিয়ে দিল। উনিও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাবা মরিয়ম বেগম, যার নামে এই হাসপাতালটি করা হয়েছে। তিনিও ডক্টর শাকিল খানকে বিদায় দিলেন। তবে ডক্টর শাকিল খান সহ হাসপাতালের সকল ডক্টর আর কর্মচারীকে ওনার বাসায় নিমন্ত্রণ জানালেন, কেননা কয়েকদিন পরেই ওনার একমাত্র ছেলের জন্মদিন। সবাই জানে যে জনাবা মরিয়ম বেগমের ছেলে আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। জনাবা মরিয়ম বেগমেও বিদায় জানিয়ে চলে গেল। আজকে বিদায়ের দিন কারো মন ভালো না, তাই সবাই যার যার বাসায় চলে মনির আর মাসুদ মুনতাহাকে নামিয়ে দিয়ে ওরা বাসায় চলে গেল। তবে যাওয়ার আগে মাসুদ মুনতাহার কাছ থেকে ইরার নাম্বার নিয়ে গেছে। রাতে মাসুদ ইরাকে ফোন দেয়। এরা ওয়াশরুমে থাকায় ফোনটা ধরতে পারে না। কয়েকবার ফোন বাজার পরে এরা ওয়াশরুম থেকে বাহির হয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ইরার কণ্ঠ শুনে মাসুদের প্রাণটা চুরিয়ে যায়। মাসুদ ইরার সাথে যে কথা বলবে তার বলতে পারছে না। মাসুদ কথা বলতে চাচ্ছে, কিন্তু মাসুদের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। তাই মাসুদ কথা না বলে কলটা কেটে দেয়। এদিকে ইরা বিরক্ত হয়ে বলে, আরে আজব মানুষ, কল দিয়েছে অথচ কথা না বলে কেটে দিল। আজ্ঞা, যার দরকার সে আবার ফোন দিবেনি। এই বলে ইরা খেতে চলে গেল। মাসুদ নিজের মাথায় নিজেই চাটি মেরে বলে, আজ প্রথম ইরার সাথে কথা বলার সুযোগ ছিল, তাও হারাইলাম। ইস,
আমার যে কি হয়েছিল মুখ দিয়ে একটা কথাও বলতে পারলাম না। তবে ইরাকে আমার মনের রানী করে ছাড়বই। কালি ইরাকে প্রপোজ করবে ইনশাল্লাহ, এই বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আজ মেঘার মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল মেঘা ও মেঘার পরিবার। এখন মেঘার মামা অনেকটাই সুস্থ। মেঘার এখন মেঘার মামার প্রাইভেট বিমানে। অল্প কিছু সময়ের মধ্যেই তারা বাংলাদেশে এসে পৌঁছাবে। আমি আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে গেলাম হাসপাতালে। আর এইদিকে এরা খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। আর আজ খুব মন খারাপ। এরা নাকি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। এর আগে নাকি এক বৃদ্ধ রাস্তায় পেয়েছিল। সেই বৃদ্ধ ইরাকে মা বাবার ভালোবাসা দিয়ে ইরাকে বড় করেছে। ইরাকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয়নি। অথচ কয়েক বছর আগে বৃদ্ধটি ইরাকে একা করে চলে যায়। সেদিন এরা অনেক কেঁদেছিল। সেদিন ইরার মনে হচ্ছিল কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এরা দিন দিন ভেঙে পড়ছিল। কিন্তু বৃদ্ধটি মরার আগে ইরাকে বলে গিয়েছিল, আমাকে কথা দিন, হাজারো বিরূপ পরিস্থিতিতে তুই ভেঙে পড়বি না। এই বৃদ্ধটির কথা রাখতে এরা নার্সের চাকরি নেয়, যাতে সারাদিন কাজের মধ্যে থাকলে এরার যেন মন খারাপ না হয়, এরা যেন সবকিছু ফুলে থাকতে পারে। কিন্তু আজ ভীষণ ওই বৃদ্ধর কথা মনে পড়ছে। এই ফজরের নামাজ পড়ে ওই বৃদ্ধর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এরা বৃদ্ধটিকে দাদু বলে ডাকত। দীর্ঘ 2.5 ঘন্টা পর মেঘারা বাংলাদেশে পৌঁছালো। সেখান থেকে সোজা বাসায় চলে আসে। অনেক জার্নি করায় সবাই ক্লান্ত, তাই তারা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছে। এদিকে মাসুদ ইরাকে প্রপোজ করার সমস্ত প্রস্তুতি নিয়ে আসছে। মাসুদকে হেল্প করবেন মনির আর মুনতাহা। এরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমি বসে বসে ভাবতেছি, মেঘাকে যদি আমার মনের কথা বলে দিই তাহলে মেঘাকে আমাকে মেনে নিবি। আমি তো মেঘাকে ছাড়া থাকতে পারছি না। আর মেঘাকে আমার মতো ওয়ার্ল্ড বয়ের সাথে প্রেম করবে? ও তো আমার আসল পরিচয় জানে না। যদি আমাকে এই পরিচয় গ্রহণ করে তাহলে ওকে আমি সারা জীবন রানী বানিয়ে রাখবো। আর যদি না করে তাহলে ওর থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব। আজ বিকেলেই মেঘাকে ডেকে আমার মনের কথা ওকে বলবো। বাকিটা কি হবে আল্লাহ ভরসা। এদিকে ইরা হাসপাতালে পৌঁছার সাথে সাথে মাসুদ ইরাকে প্রপোজ করে। কিন্তু ইরা আসার সাথে সাথে মাসুদ ইরাকে প্রপোজ করে, কিন্তু ইরা মাসুদকে না করে দেয়। এতে মাসুদ অনেক কষ্ট পায়। মুনতাহা ও মনির ইরাকে অনেক বোঝায়। এক পর্যায়ে মুনতাহা ইরাকে জিজ্ঞেস করে, কেন তুমি মাসুদকে গ্রহণ করতে পারবে না? ইরা উত্তর দেয়, আমি আমার জন্ম পরিচয় জানি না, আমার কাছ থেকে সব আপনজন হারিয়ে যায়, তাই আমি চাই না আর কেউ আমার জীবন থেকে হারিয়ে যাক। আমার আপন মানুষ হারিয়ে গেলে খুব কষ্ট হয়। ইরা, সব মানুষ চিরদিনই থাকে না। সব মানুষকে একদিন না একদিন চলে যেতেই হবে, এটাই আল্লাহ বিধান। মানছি আমি, আপন মানুষ চলে গেলে সবারই কষ্ট হয়, কিন্তু যতদিন একসাথে থাকবো ততদিন বিন্দুমাত্র কষ্টকে তোমাকে স্পর্শ করতে দেব না। দেবে কি আমায় তোমার সমস্ত সুখ দুঃখের ভাগিদার হবার সুযোগ? কথা দিচ্ছি, সারা জীবন এই বুকে আগলে রাখবো, কখনো ছেড়ে যাব না, আর যেতেও দেব না। আই লাভ ইউ ইরা, আই রিয়েলি লাভ ইউ। ইরাও ভেবে দেখল তার একাকিত্ব জীবনে একজন সঙ্গী দরকার। আর মাসুদ ছেলে হিসেবেও খারাপ না, তাই ইরাও মাসুদকে গ্রহণ করে নিল। শুরু হয়ে গেল তাদের প্রেম কাহিনী। এইদিকে মেঘা বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। আর মেঘার বাবা মা তাদের কাজ করছে। আমি ভাবতেছি মেঘা আজ সকালে বাংলাদেশে আসছে। এতক্ষণ রেস্ট নিয়ে নিশ্চয়ই বিকেলে ফ্রি আছে। যাই, মেঘাকে পার্কে ডেকে ওকে আমার মনের কথা বলে দিই। সেই ভাবা সেই কাজ। আমি মেঘাকে ফোন দিলাম। মেঘা বসে বসে রেস্ট নিচ্ছে। অমনি তার ফোন বেজে উঠছে। মেঘা ফোনের দিকে তাকিয়ে দেখি ইসরাফিল সাহেব ফোন দিয়েছে। মেঘা আমার নাম্বার ইসরাফিল সাহেব দিয়ে সেভ করেছে, তাই সে দেরি না করে সাথে সাথে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ইসরাফিল সাহেব? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাংলাদেশে আসছেন অথচ আমাকে জানালেনই না। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বললেন না, অনেক ক্লান্ত ছিলাম, তাই আর ফোন করার কথা মনে নাই। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে এই পার্কে দেখা করেন। আপনার সাথে দরকারি কথা আছে।
তবে আসার সময় শাড়ি পরে আসেন। এখন রাখি, বাই। আরে কি জন্য আসবো বলেন? আগে আসেন, তারপর বলবো বাই। এই বলে আমি কল কেটে দিলাম। মেঘা আমার কথা মতো রেডি হয়ে চলে গেল, কারণ এখন বিকেল। আমি খুব সুন্দর করে পরিপাটি হয়েছি, তবে সব কম দামি পোশাক পরে। যদি বেশি দামি পোশাক পরি তাহলে মেঘা হাজারো প্রশ্ন করবে। এক পর্যায়ে আমি ধরা পড়ে যেতে পারি, কিন্তু আমি চাই মেঘা আমার আসল পরিচয় না জেনে আমাকে ভালোবাসুক। তাই আমি কিছু গোলাপ কিনে পোশাকের ভেতরে রাখলাম, যাতে বাহির থেকে বোঝা না যায়। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। মেঘাও রেডি হয়ে বেরিয়ে পড়ল পার্কে। আমি মেঘার আগেই পার্কে এসে পৌঁছে গেছি। কিছু সময় পর মেঘা আসলো। মেঘাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কি বলবো ভাই, এমনিতেই মেঘা ইরা মুনতাহার চেয়ে বেশি সুন্দরী। তার মধ্যে আজ কালো শাড়ি পরে আসছে, আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করা। এক কথায় অপূর্ব। মনে হয় ফুল করে জান্নাত থেকে হুরপরি দুনিয়াতে এসে পড়ছে। শুনেছি হুরপরি নাকি সবচেয়ে বেশি সুন্দরী। মেঘাকেও তাদের মতোই লাগতেছে। আমি তো এক ঘরে চলে গেছি। মেঘা আমার কাছে এসে দেখি আমি ওকে খোল লাগানো দৃষ্টিতে দেখতেছি। এতে মেঘা খানিকটা লজ্জা পায়। আমার ঘোর কাটানোর জন্য মেঘা আমার কানের কাছে তুড়ি বাজায়। হঠাৎ শব্দে আমার ঘোর কেটে যায়। দেখি মেঘা আমার কানের কাছে হাতের তুড়ি বাজাচ্ছে। মেঘার তুড়ি বাজানে আমি হতভম্ব হয়ে গেছি। আমি হতভম্ব হয়ে বললাম, আরে মেঘা ম্যাম, আপনি আসছেন? আসেন, বসেন। আমি আসছি, বলেন কি জন্য আসতে বলেছেন? আমি আর দেরি না করে বুকে এক পোয়া সাহস নিয়ে সরাসরি হাঁটু গেড়ে মেঘার সামনে বসে পড়লাম আর বলতে শুরু করলাম, মেঘা ম্যাম, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না। আমি জীবনে কোনোদিন কাউকে প্রপোজ করি নাই, তাই কিভাবে প্রপোজ করতে হয় আমি জানি না। বন্ধুদের কাছে শুনেছি গোলাপ ফুল দিয়ে নাকি হাঁটু কেটে বলতে হয় আই লাভ ইউ। আমিও সেইভাবে প্রপোজ করতেছি। আই লাভ ইউ মেঘা ম্যাম, আই লাভ ইউ। দিবেন কি আমার সুযোগ? আপনাকে সারাটা জীবন ভালোবাসার কথা দিচ্ছি। সারা জীবন আগলে রাখবো বুকের ভেতর। আমার প্রপোজে মেঘা খুশি, কারণ মেঘা আমাকে ভালোবাসে। কিন্তু মেঘা আমার সাথে মজা করার জন্য বলে, ইশরাফিল সাহেব সামান্য একজন ওয়ার্ড বয় হয়ে আসছেন ডাক্তারের সাথে প্রেম করবার, মতলব কি আপনার? আমি কখনো এই কথা কখনো আশা করি নাই। এক বুক কষ্ট নিয়ে চলে আসতে নিচ্ছি, তখনই মেঘা আমাকে এক টান দিয়ে বুকের সাথে মিশিয়ে দিল আর বলল, কই যাচ্ছ ইশরাফিল? আমিও তোমাকে ভালোবাসি সেই শুরু থেকে। আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আই লাভ ইউ টু ইশরাফিল। তুমি মজা করছিলাম, তাতে আমি খুবই কষ্ট পাইছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। এমন মজার কোনো দিন কইরো না, খুব কষ্ট হয় আবার। ইশরাফিল আমি দুঃখিত, আর এমন মজা করব না। কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। কথা দাও, তুমিও কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন বুকের বাহুডোরে এইভাবে বলে মেঘাকে জড়িয়ে ধরলাম, আগলে রাখবো। ভালোবাসার মানুষকে জড়ায় ধরলে আহ কি যে শান্তি লাগে তা বলে বোঝাতে পারবো না। এইসবই কাহিনী। আজ অনেকদিন হয়ে গেছে মেঘার মামার অপারেশন করা হয়েছে। এখন মেঘার মামা সম্পূর্ণ সুস্থ। মেঘার মামা জানতে পারছে যে তার যে অপারেশন করছে সেই ডাক্তার বাংলাদেশ থেকে। মেঘার মামা সেই ডাক্তারের সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাবে। বাংলাদেশে তার বোনের জামাই অর্থাৎ মেঘার মা বাবা থাকে। বাংলাদেশে গেলে বোনের বাড়িও যাওয়া হবে, আবার ডাক্তারের সাথে দেখাও হবে। অনেকদিন হলো বোনের বাড়ি যায় না। এইবার এক কাজেই দুই কাজ হবে। তাই সে বোনকে জানিয়ে বেরিয়ে পড়ে নিজের প্রাইভেট বিমান নিয়ে, সাথে মেঘার মামি আর কয়েকজন দেহরক্ষী। আজ মেঘার সকাল থেকে মেঘা আমার ফোন তুলছে না। আজ আমার মনটা ভীষণ খারাপ। মেঘার সাথে এখনো একটু কথা না বলে থাকতেই পারি না। সারাদিন হাসপাতালে চোখে চোখে রাখি, আর রাতে বাসে আসার পরে ফোনে কথা বলি। সকালে নামাজ পড়ার কিছুক্ষণ পরেই ফোনে কথা বলি। কিন্তু আজ মেঘার মামা আসবে,
তাই তার জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। সারাদিনের জন্য ব্যস্ত। শুধু একটা মেসেজ দিয়ে জানিয়ে দিছে যে আজ তার মামা আসবে, তাই সারাদিন সে ব্যস্ত থাকবে। কিন্তু আমার তো ওর সাথে কথা না বললে ভালোই লাগে না, তাই আজ আমার মনটা ভীষণ খারাপ। মাসুদ ইরা মনির মুনতাহার প্রেমে ভালোই চলছে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারে না। মাসুদ ইরার একাকিত্ব দূর করার জন্য ইরাকে আমেরিকা নিয়ে যেতে চায় মাসুদের মা বাবার কাছে, কিন্তু এরা যাবে না। না যাওয়ার অন্যতম কারণ জনাবা মরিয়ম বেগমের ছেলের জন্মদিন। জন্মদিনের জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে, তাই এরা কয়েকদিন পর যাইতে রাজি হয়েছে। এরা বুঝছে তার এখানে থাকার চেয়ে মাসুদের বাসায় থাকলে মাসুদের মা বাবার সাথে থাকতে পারবে, ফলে তার আর একাকিত্ব থাকতে হবে না। মাসুদ ইরার কথা তার মা বাবাকে জানায় দিছে। মাসুদের মা বাবা মাসুদের পছন্দকে সবসময় সাপোর্ট করে। তারা অত্যন্ত ভালো মানুষ। তাদেরও ইরাকে খুব পছন্দ হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নি করে বাংলাদেশে পৌঁছালো মেঘার মামা মামিরা। সেখান থেকে সোজা মেঘাদের বাসায় চলে আসছে। বাসায় আসার পরে মেঘার্থীর সাথে দেখা সাক্ষাৎ করছে। মেঘারা তাদের সর্বোচ্চ আপ্যায়ন করছে। আপ্যায়নের কোনো ত্রুটি রাখে নাই। মেঘার মামা মামিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। তবে রেস্ট নেওয়ার সময় মাসুদকে ফোন দিছে, কারণ ডাক্তারের নাম্বার মাসুদের কাছে। মাসুম মেঘার মামাকে মরিয়ম প্রাইভেট হাসপাতালে আসতে বলে। মেঘার মামা রেস্ট নিয়ে মেঘাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, কারণ মেঘা মরিয়ম প্রাইভেট হাসপাতালের ডক্টর। হাসপাতালে যাওয়ার পর মেঘা যায় ম্যানেজারের সাথে কথা বলতে, আর মেঘার মামা মাসুদকে জানায় সে হাসপাতালে পৌঁছে গেছে। মাসুদ তাদের দেখাশোনার জন্য ইরাকে পাঠায়, কিন্তু ইরা আসার পর মেঘার মামা মামি খুব অবাক হয়ে যায়। ইরাকে দেখলেই তাদের কত বছরের আপন মনে হয়, এক প্রকার আত্মার টান অনুভূত হয়। এক পর্যায়ে মেঘার মামা ইরাকে চিনে ফেলে। এটাই তাদের হারিয়ে যাওয়া সন্তান। চিনার কারণ হলো ইরার কপালের এক সাইডে পরপর 3টা তিল, আর কপালের সাইড হালকা একটু কাটা। ছোটবেলায় ইরা খেলতে গিয়ে পড়ে গিয়ে কপালের সাইডে কিছুটা কেটে ফেলেছিল। এতে মেঘার মামা অনেক রেগে যায়। বাসার সবাইকে ইচ্ছা মতো বকে। একমাত্র কলিজার টুকরো মেয়ে তার, আর সেই মেয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছে। শুধু ব্যথা না, কিছুটা অংশ কেটেও ফেলছে। এরার জন্য এরার বাবা 24 ঘন্টায় এরার দেখাশোনা করার জন্য লোক রাখত, কিন্তু লোক রাখার পরও হঠাৎ এরা পড়ে যায়, যার ফলে এরার কিছুটা কেটে যায়। সেদিন ইরার বাবা সকল লোকদের অনেক বকছিল, সাথে সাথে লোক চেঞ্জ করে নতুন লোক এনেছিল। তাহলে ভাবেন ইরার বাবা ইরাকে কতটা ভালোবাসত। আর ইরার বাবা বুদ্ধি করে ইরার হাতে একটা চিহ্ন এঁকে দিয়েছিল, যা ইরার হাতে এখনো আছে। মেঘার মামা মেঘার মামাতো বোন ইরাকে খুঁজে পেয়ে সাথে সাথে বুকে জড়িয়ে নেয়। কত বছর পর মেঘার মামা মামির শূন্য বুকটা পরিপূর্ণ হলো। এরাও মা বাবাকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। ও কান্না কষ্টের নয়, বরং সুখের। মেঘার মামা ইরাকে জিজ্ঞেস করে, এতদিন তুই কোথায় ছিলি মা? তোরে সারা বাংলাদেশ তোর নতুন করে খুঁজছি, তবুও তোরে খুঁজে পাই নাই। এতদিন কোথায় তুই, আর কার সাথে ছিলি? আমি এতদিন এক পিতর কাছে ছিলাম। শুনেছি আমি নাকি ছোটবেলায় রাস্তার পাশে পড়ে কান্নাকাটি করছিলাম। তখন রাস্তা দিয়ে এক বৃদ্ধ আমাকে দেখতে পায়। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে উনি আমাকে ওনার সাথে নিয়ে যান। উনি নিয়ে যাওয়ার কিছুদিন পরে উনি আমাকে নিয়ে ব্যাংকক চলে যায়। সেখানে আমাকে লেখাপড়া করায়। সেখানেই আমি বড় হই। কয়েক বছর আগে আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কয়েক বছর পর বৃদ্ধটি মারা যায়। তারপর আমিও প্রচুর ভেঙে পড়ি, একাকী হয়ে পড়ি। একাকী জীবন থেকে বেরিয়ে আসার জন্য কয়েক মাস আগে এই হাসপাতালে নার্সের চাকরি নেয়। কাঁদিস না মা, তোর চোখের পানি আমি সহ্য হয় না। তুই অনেক কষ্ট পাইছিস, তোকে আর কষ্ট পেতে দেবো না ইনশাল্লাহ। তোকে আজই আমার সাথে নিয়ে যাবো, আর তোকে হারিয়ে অনেক কষ্ট আর কষ্ট পেতে চাই না। এই বলে ইরাকে আমার বুকে টেনে নেয় ইরার মা বাবা। এদিকে মেঘা ও মাসুদ ফিরে এসে দুজনই অবাক। তারা দেখে ইরাকে মেঘার মামি বুকে ছড়িয়ে কান্না করতেছে। অবাক হয়ে মেঘা ওর মামা মামিকে জিজ্ঞেস করে, তোমরা ইরাকে জড়িয়ে কান্না করতেছো কেন? আরে মেঘা, এরা তো সেই হারিয়ে যাওয়া মামাতো বোন। আমরা তাকে খুঁজে পেয়েছি।
মেঘার খুশিতে চোখ দিয়ে পানি চলে আসে। কেউ ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কত বছর পর তার হারিয়ে যাওয়া মামাতো বোনকে পেয়েছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। মেঘার মামা মানে ইরার বাবা আজ আর ডাক্তার না দেখিয়ে কাল দেখাবে বলে চলে আসে সবাইকে নিয়ে, মানে ইরা, মেঘা, মেঘার মামি আর দেহরক্ষীদের। এদিকে মাসুদও খুব খুশি। অবশেষে তার ইরা তার মা বাবাকে ফিরে পেল। এখন মেঘার মামা মাসুদের হবু শ্বশুর। আর মাসুদ জানে ওর শ্বশুরের কে অপারেশন করেছে, তাই কালই যাতে তার শ্বশুর ডাক্তার দেখাইতে পারে তার সমস্ত ব্যবস্থা মাসুদ করে ফেলে। বলতে পারেন এটা মাসুদের জামাতা হিসেবে এক প্রকার কর্তব্য। কিন্তু কালই যে সকলের জন্য বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা তা কারো জানা ছিল না। মাসুদ আজকে আমাকে ফোন করে মরিয়ম প্রাইভেট হাসপাতালে আসতে বলেছে। ওরা তো আর জানে না যে আমি ওই হাসপাতালে চাকরি করি। আমিও মাসুদের কথা মতো ওই হাসপাতালে যাওয়ার জন্য রাজি হইলাম। এইদিকে ইরাকে নিয়ে মেঘাদের বাসায় চলে আসি। মেঘার মামা মানে ইরার বাবা মেঘার আম্মু ইরার কথা জিজ্ঞেস করলে যখন বলে যে ইরাই তাদের হারিয়ে যাওয়া সন্তান, তখন মেঘার আম্মু ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এরা ছিল সকলের চোখের মণি। সে আজ কত বছর ধরে নিখোঁজ ছিল, তাই তাকে পেয়ে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ছে। ইরার জন্য মেঘার আম্মু নানা রকম খাওয়ার আয়োজন করতে চায়, সাথে ইরার আম্মু। ওইদিকে মেঘা, ইরা, ইরার আব্বু মেঘার গল্প আর আড্ডা দিতে থাকে। দীর্ঘ 4 ঘন্টা পর মেঘার আম্মু আর ইরার আম্মুর রান্না করে বের হয়ে সকলকে খাবার টেবিলে চাইতে বলতেছে। সবাই আড্ডা বাদ দিয়ে খাবার টেবিলে যায়। খাবার টেবিলে গিয়ে তো ইরা অবাক। আর ইরার জন্য অনেক পদ রান্না করা হয়েছে। সারা টেবিলে বিভিন্ন পদের খাবার দ্বারা ভর্তি। এরাকে সবাই মিলে খাওয়ায় দিল। এতে ইরার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। সে যদি হারিয়ে না যেত তাহলে প্রতিদিন তাকে সবাই মিলে এইভাবে খাওয়াই দিত। এটা ভাবতে ইরার চোখে পানি চলে আসে। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল ঘুমাতে। ইরাজ মেঘার সাথে ঘুমাবে, তাই সে মেঘার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আমি খুব সুন্দর পরিপাটি করে নামি দামি পোশাক পরে, যেগুলো সাধারণত আমি পরতাম, খুব দামি পোশাক, যা বললে আমাকে দারুণ মানায়। বন্ধুরা বলতো সেই ড্রেস পরতাম, সাথে ম্যাচিং করা ঘড়ি, ব্লেজার। দুপুরে চলে আসলাম হাসপাতালে। এদিকে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি ইরা, মেঘা, মেঘার বাবা, মা, মনির, মুনতাহার, মাসুদ। এইদিকে মেঘার মন ছটফট করছে ইসরাফিলের জন্য। অবশেষে আমি হাসপাতালে পৌঁছে গেলাম। আমাকে দেখে মাসুদ এগিয়ে এলো। মেঘা আমাকে দেখে আবারও ক্রাশ খেল। কিন্তু যখন মাসুদ ইরার বাবাকে বলল ইনি সেই টপ ডাক্তার যে আপনার অপারেশন করাইছে, কথাটা শুনে মেঘা, ইরা, মুনতাহা 460 ভোল্টের একটা শক খাইল। মেঘা আমাকে সরাসরি জিজ্ঞেস করলো, ইশরাফিল, তুমি টপ ডাক্তার? তুমি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়? সত্যি করে বলো তুমি কে? আর যদি টপ ডাক্তারই হয়ে থাকো তাহলে ওয়ার্ড বয় হলে কেন? মেঘার সাথে সবাই বলতে বলল কি কারণে টপ ডাক্তার হয়েও ওয়ার্ড বয় হলেন? আমি বলতেছি সবাই শোনেন। অতীত আমার বাবা ছিলেন নামকরা একজন ডাক্তার। তার নাম ডাক্তার মজিদ তালুকদার। তিনি বড় ডাক্তার হওয়ার জন্য তার কাছে দেশ বিদেশে হতে লোকজন আসতো, কিন্তু তিনি দিন দিন লোভী হয়ে উঠতেছিল। তিনি কখনো টাকা ছাড়া রোগী দেখতেন না। এটা আমার আম্মা মরিয়ম বেগম পছন্দ করতেন না। তিনি সবসময় আব্বুকে বিনামূল্যে গরিবদের চিকিৎসা দিতে বলতো, কিন্তু আব্বু ছিল নাসরবান্দা। সে কখনো বিনামূল্যে রোগী দেখত না। সে তার সিদ্ধান্তে অটুট থাকতো। এই নিয়ে মাঝে মাঝে আব্বু আম্মুর মধ্যে ঝগড়া হতো। এক পর্যায়ে আমাকে নিয়ে আব্বুর কাছ থেকে চলে আসে। আমাকে টপ ডাক্তার বানায়। আম্মু আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলে সামর্থ্যহীনদের। আমিও আম্মুর কথা মতো বাংলাদেশে মরিয়ম প্রাইভেট হাসপাতাল তৈরি করি, যাতে এই হাসপাতালে সবাই বিনামূল্যে চিকিৎসা সেবা পায়, সামর্থ্যহীনরা। আমি টপ ডাক্তার হওয়ার বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশন করতে বিভিন্ন দেশে যাইতে হয়, যার কারণে এই হাসপাতালের ম্যানেজারকে হাসপাতালের দায়িত্ব দিই আম্মুর মাধ্যমে। আমাকে হাসপাতালের কেউ কোনোদিন দেখেনি,
আমি এই হাসপাতালে গোপনে একজন ওয়ার্ড বয় নিযুক্ত করেছিলাম। সে আমাকে ইনফরমেশন দিত। সে আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দিত ম্যানেজার নাকি অনেক দুর্নীতি করে, আরও অনেক অবৈধ কাজ করে। কিন্তু আমি এগুলো গুরুত্ব দিতাম না, কারণ ম্যানেজার আম্মুর খুব বিশ্বস্ত ছিল। এক পর্যায়ে আমি হাসপাতালে যোগ দিই ওয়ার্ড বয় হিসেবে। কিভাবে যোগ দিলাম আপনারা প্রথম পর্বেই জানতে পারবেন। তারপর ওয়ার্ড বয় হয়েই এই হাসপাতালে চাকরি করি, আর ম্যানেজারের অনেক অবৈধ কাজ আমি নষ্ট করি। অতীত শেষ, বর্তমানে। আমি আসার সময় পুলিশ সাথে করে নিয়ে আসছি। পুলিশ চারদিক থেকে হাসপাতাল ঘেরাও করে রেখেছে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই। ম্যানেজার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। পুলিশ সাহেব, আপনারা ম্যানেজারকে নিয়ে যান। পুলিশ ম্যানেজারকে নিয়ে গেল। আমি ইরার বাবাকে দেখে কাল সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম, কারণ কাল আমার জন্মদিন। সবাইকে দাওয়াত দিয়ে হাসপাতালে কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম বাড়িতে। কাল আমার জন্মদিন, এই ডেকোরেশন ব্যবস্থা করতে হবে। তবে ডেকোরেশন তো ফোন করলেই চলে যাবে। আমি যাচ্ছি অন্য কাজে। কাজটা হলো আমার ক্রাশ মেঘার জন্য একটা হীরার নেকলেস আর একটা ডায়মন্ডের রিং অর্ডার করতে যাচ্ছি। কালকেই মেঘাকে সবার সামনে প্রপোজ করে নিচের করে নিব সারা জীবনের জন্য। এইদিকে মেঘা বাসায় গিয়ে ভাবে ইসরাফিল এত বড় ডাক্তার জানাই ছিল না। তাই তো বলি, সেদিন হাসপাতালের ডাক্তার কেমন চেনা চেনা লাগলো কেন। যাকে আমার এখন ভালোই হলো। এখন ইসরাফিলকে মেনে নিতে আমার ফ্যামিলির কোনো আপত্তি করবে না। মেঘে এসব ভাবছি, তখন এরা মেঘার রুমে চলে আসে আর মেঘাকে প্রশ্ন করে, মেঘা আপু, কি নিয়ে এত ভাবছো? ভাবতেছি ইসরাফিল সাহেব কত বড় মাপের মানুষ, তাই না ইরা? আমিও দেখছি উনি গরিবদের অনেক উপকার করে। আমিও দেখছি তাকে করতে। তবে ওনাকে নিয়ে এত ভাবার কারণ কি জানতে পারি? মানে আমি আর ইসরাফিল একে অপরকে ভালোবাসি। ভাবতেছি ইসরাফিলের কথা বাসায় জানাবো। ও, ভালো কথা। তবে আপু, আমিও না, তোমার ইসরাফিলের বন্ধু মাসুদ আছে না, তাকে আমি ভালোবাসি। তুমি প্লিজ আব্বু আমাকে ম্যানেজ করে দাও। ও, তলে তলে এত দূর? চিন্তা করিস না ইরা, তুই হলি সকলের চোখের মণি। তুই চাইলে মামা তোকে পুরো আমেরিকা তোর নামে করে দিতে পারে। আর সেখানে একটা ছেলে চাইছিস, সেটা এনে দেবে না তা কি হয়? মাসুদ তোরই হবে, চিন্তা করিস না। থ্যাংক ইউ আপু। এই বলে ইরা মেঘাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে, আজ আমার জন্মদিন। রাতেই আমার সব বন্ধুরা আমাকে উইশ করেছে। আজ সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। পার্টির জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। এখানে ধনী গরিব সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটু পরেই সবাই চলে আসবে। মাসুদ আর মনির রাতেই আমাদের বাসায় চলে আসছে। ওদের পরিবারের সকলকে আজকে আসতে বলছি। ওনারা সকলেই আসতেছে। রাতে আড্ডা দেওয়ার সময় মনির ও মাসুম ওরা যে মুনতাহা ও ইরাকে ভালোবাসে তা আমাকে বলছে। আমিও মেঘার কথা ওদের বলছি, আর ওদেরকে আমার মতো হীরার নেকলেস আর ডায়মন্ডের রিং কিনে আনতে বলছি। কারণ আজ আমরা তিনজন সবার সামনে মুনতাহা, ইরা ও মেঘাকে প্রপোজ করব। আমরা তিনজন ওয়াদা করেছিলাম বিয়ে করলে একসাথে করব। আজ সত্যি তা পূরণ হবে ইনশাআল্লাহ। জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথি হাজির। সকলেই তাদের বাসায় তাদের ভালোবাসার কথা, মুনতাহাদের মেঘা, মেঘাদের, এরা এরাদের। অবশ্য মেঘাই বলছে। মাসুদ, মনির ও আমি বাসায় জানাইছি। সকলেই মেনে নিচ্ছে আমাদের। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমাদের প্ল্যান মতো তিনজনই ইরা, মেঘা, মুনতাহাকে প্রপোজ করলাম সবার সামনে। তারপর আজই কাজীকে আসতে বললাম। জন্মদিনের অনুষ্ঠান শেষে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জন্মদিনের অনুষ্ঠান শেষে কাজে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে পড়িয়ে চলে গেল। আমরা তিন বন্ধু এখন ছাদে। তিন বন্ধু বিভিন্ন রকম আড্ডা দিয়ে রাতে 11টার দিকে যার যার মতো বাসর ঘরে চলে গেলাম। যাওয়ার পর ইরা, মেঘা ও মুনতাহা এসে আমাদের সালাম করলো। আপনারা আবার ভাইবেন না এক রুমে তিনজন বাসর করছি, তা কিন্তু না। তিনজনের জন্য আলাদা 3টা রুম বাসর ঘর সাজানো হয়েছে। আমি মেঘাকে তুলে বললাম, তোমার স্থান পায় না আমার বুকে।
আজ আমরা 3 বন্ধু ওয়াদা করছি 3 জনে 11টা করে বাংলাদেশের টি-20 খেলোয়াড়, ওয়ানডে খেলোয়াড় আর টেস্ট খেলোয়াড় বানাবো। চলো, আর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে মেঘাকে নিয়ে খাটে শোয়ালাম। তারপর ধীরে ধীরে মেঘার ঠোঁটে কিস করলাম। ধীরে ধীরে ঠোঁটটা চষতে থাকলাম। তারপর আস্তে আস্তে শুরু করলাম 11 জন খেলোয়াড় আনার মিশন।